আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে পড়া শুরু করানোর আগে তোমাদের একটি গল্প বলে শুরু করতে চাই। তো চিন্তা করো, তুমি হচ্ছে মনে করো ডিসকভারি চ্যানেল দেখতেছো। তো ডিসকভারি চ্যানেলে কি চলতেছে জানো? একটা হচ্ছে আফ্রিকার একটা ডকুমেন্টারি চলতেছে। তো সেখানে ফার্স্টে দেখাচ্ছে যে অনেক বন জঙ্গলে হচ্ছে যে গাছগুলো আছে গাছগুলো কিভাবে সেলফ কনস্ট্রাকশন করতেছে। ওকে, তাই হচ্ছে ফার্স্টে সূর্য আলো আসতেছে, ক্লোরোফিল হচ্ছে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেছে। দেন হঠাৎ করে ক্যামেরাটা শিফট হয়ে গেল, শিফট হয়ে হচ্ছে এটা হরিণের দিকে চলে গেল। একপাল হরিণ আছে, একপাল হরিণ ওই ঘাসগুলো খাচ্ছে, সুন্দর ঘাস খাচ্ছে, সবাই দেখতেছো। তো এমন সময় হঠাৎ করে ক্যামেরাটা আবার একটু শিফট হলো, শিফট হয়ে দেখাচ্ছে যে একপাল সিংহ আসতেছে। ওকে, একটা সিংহ আর তার প্রাইড। ওকে, সিংহর দলকে কিন্তু প্রাইড বলা হয়। তো সিংহ আর সিংহীগুলো আসতেছে। তো হরিণগুলো ফার্স্টে বুঝতে পারে নাই যে সিংহ আসতেছে, তো ওরা তো মনে আনন্দে ঘাস খাচ্ছে। তো খেতে খেতে হঠাৎ করে একটা হরিণ বুঝতে পারছে, ওদের সিক্স সেন্সটা জাগ্রত হয়ে গেছে। পরে করলো কি, যখনই দেখছে যে সিংহটা ধরার ট্রাই করতেছে, তখন এসে সবগুলা হরিণ হচ্ছে একদম ধাওয়া দৌড় দিচ্ছে, বুঝছো? তারপরে ওই সিংহ এসে হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করার পর লাস্টে একটা হরিণকে কোনোভাবে ধরে ফেলছে। সেড লাইফ। তারপরে হচ্ছে হরিণটাকে ধরে ফেলছে, মানে কি হরিণের জীবন ওখানেই শেষ। তারপরে সিংহটা হরিণকে খাওয়া শুরু করছে। এসব কিছু ডকুমেন্টেড হচ্ছে। সিংহ আর সবাই মিলে ওই হরিণটাকে খাওয়ার পর পুরোটা তো খেতে পারে না, হাড় থেকে যায়, সব পুরো কিছু মাংস থেকে যায়। সিংহ ওই মানে ডিনার করা শেষে সিংহ পাল চলে গেছে। তারপর ডকুমেন্টারিটা সেই হরিণের মৃতদেহের দিকে আছে। তারপর দেখা যায় সময় যাচ্ছে, যাওয়ার পর কিছু পোকার উদয় হয়েছে। পোকা উদয় হয়ে আস্তে আস্তে ওই যে মাংস বা হাড্ডিগুলো ছিল, ওটা আস্তে আস্তে ওই আফ্রিকার মাটিতে মিশে যাচ্ছে। মিশে গিয়ে একসময় পুরা প্লেন হয়ে গেল। তো আর কিছু, আর তার আগে কিছু হচ্ছে যখন মৃত অবস্থায় ছিল, তার কিছু শকুন আসছে। শকুন এসে ও কিছু কিছু মাংস টুকরো যা ছিল ওগুলা নিয়ে খেয়ে চলে গেল। তো এই সব টপিক নিয়ে আসলে হচ্ছে আমরা আজকে পড়াশোনা করব। আর এই গল্পটা আশা করি বুঝতে পারছো কোন চ্যাপ্টার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আমাদের জীবের পরিবেশ। অনেকের কাছে চ্যাপ্টারটা অনেক বোরিং লাগে, কিন্তু আজকে ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো এই চ্যাপ্টারটা কিভাবে মজা করে পড়া যায়। ওকে, তো হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টারের পড়াশোনা যেটা হচ্ছে জীবের পরিবেশ। তোমাদের জীববিজ্ঞান জীববিজ্ঞানের 13তম অধ্যায় যেটা জীবের পরিবেশ পড়াবো আমি, সালেহ মোহাম্মদ শাহান শাহ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 2য় বর্ষে। আচ্ছা, তো প্রথমেই আমাদের বইয়ের টপিক আছে হচ্ছে বাস্তুতন্ত্র। তো দেখো আমি বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানে আছে যে আফ্রিকার কথা বললাম, দেখো যে হরিণ আছে, ওয়েসিস আছে। ওকে, তারপর হচ্ছে ক্যাকটাস দেখতে পাচ্ছি। এখানে আছে একটা বন জঙ্গলের ছবি, ইন্ডিয়ার মনে করো অ্যামাজন জঙ্গল আছে, ব্রাজিলের এরকম একটা ছবি। দেন এখানে কিছু সোয়াম্প দেখতে পাচ্ছি। ওকে, সোয়াম্প মানে তোমরা জানো যেখানে হচ্ছে কিছু পানি থেকে জলাভূমি টাইপ। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি একেবারে বরফের বরফ, আর কিছুই না, খালি বরফ আর গাছ বরফ। ওকে, তো এই সব কিছু হচ্ছে একটা বাস্তুতন্ত্র। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের যেটা আসে যে এই বাস্তুতন্ত্র কাকে বলে, এটা হচ্ছে আমাদের 1 মার্কের জন্য আসে। তো এটা হচ্ছে আমাদের আনসার করতে হয় যে ভূপৃষ্ঠের একটা একক। এই বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে ভূপৃষ্ঠের এমন একটা একক যেখানে জড় পদার্থ, খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ, সেই উদ্ভিদকে খাওয়ার জন্য জীব, জীবকে খাওয়ার জন্য জীব, এবং আলটিমেটলি ওই জীবের মৃতদেহকে যে পচানোর জন্য আছে বিয়োজক, এই সবকিছুর মধ্যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কের ইউনিট বা একককে বলা হয় আমাদের বাস্তুতন্ত্র। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে আমাদের প্রথম 1 মার্কের প্রশ্নে আসে, যে আমাদের সংজ্ঞায় আসে বাস্তুতন্ত্র কাকে বলে। বুঝতে পারবো, আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, কি কি বললাম? যে ভূপৃষ্ঠের এমন একটা একক যেটা আমাদের হচ্ছে জড় পদার্থ, তারপর হচ্ছে খাদ্য উৎপাদনকারী যে গাছগুলা বা উদ্ভিদ, সেই উদ্ভিদকে খাওয়ার জন্য প্রাণী, প্রাণীগুলাকে খাওয়ার জন্য আরো প্রাণী, ওই লাস্টে প্রাণীর মৃতদেহকে একদম শোষণ করার জন্য আছে আমাদের বিয়োজক। এইসব কিছুর মধ্যে আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্কটা আলটিমেটলি বলা হয় আমাদের কি, বাস্তুতন্ত্র। ওকে, তাহলে হচ্ছে আমাদের কি আসবে নেক্সট, আমাদের টপিক যেটা আসে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। উপাদানগুলো আমরা একটু দেখি। তো বাস্তুতন্ত্রের এই যে মাত্র বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞার ভিতরে কিন্তু আলটিমেটলি সবকিছুই আছে। দেখো, খেয়াল করে দেখো, বাস্তুতন্ত্রের উপাদানকে তোমাদের বইয়ে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, একটা হচ্ছে আমাদের জড় পদার্থ, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ভৌত পদার্থ, আরটা হচ্ছে আলটিমেটলি আমাদের জীব পদার্থ। তো এখন হচ্ছে আমরা দেখব জড় আর জীবকে আমরা জানি। জড় হচ্ছে যার জীবন নাই, আর জীব হচ্ছে যার জীবন আছে। তাহলে ভাই ভৌত কি? ভৌত হচ্ছে একটা অবস্থা, ভৌত ইংরেজি হচ্ছে ফিজিক্যাল। ভৌত হচ্ছে এমন একটা অবস্থা যেটা হচ্ছে তোমার পরিবেশকে ডিফাইন করতে পারে। আমরা কিছু এক্সাম্পল দেখলে বুঝবো।
ফার্স্ট আমরা জড়তে আসি। জড় মানে আমরা জানি যার জীবন নাই। তাহলে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি আছে? জৈব জড় পদার্থ আর হচ্ছে অজৈব জড় পদার্থ। ঠিক আছে, এখন তোমরা বলো ভাই জীব পদার্থ তো ভাবে পেয়ে গেছি, তাহলে আবার আমার জৈব জড় পদার্থ এটা আবার কি জিনিস? জৈব জড় পদার্থ কি তাহলে জীবন আছে বা তাও সে জীবন নাই? একটা প্যারাডক্স তৈরি হয়ে গেল না, যে ভাই আমার জীবন আছে কিন্তু আমার জীবন নাই। ওকে, এরকম একটা প্যারাডক্স না, জিনিসটা আসলে সেরকম না। জৈব জড় পদার্থ বলতে বোঝায় জীব আছে মানে জীবন আছে এমন কারো কাছ থেকে উদ্ভূত। ওকে, সরি, আচ্ছা, যেটা বলতে বোঝায় যেমন আমি একটা জীবিত প্রাণী, তুমি একটা জীবিত প্রাণী, ঠিক আছে? আমরা খালি হচ্ছে গিয়ে যে খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে অনেক কিছু কাজ করি, সব কাজকর্ম করার ফলে আমাদের বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়ার ফলে আমাদের শরীর থেকে বিভিন্ন জিনিস উৎপন্ন হয়। সেই উৎপন্ন যে জিনিসগুলো আছে, একটা জীবন আছে এমন কিছু থেকে যদি উৎপন্ন কোনো কিছু হচ্ছে জড় পদার্থ বের হয়, তো সেগুলোকে বলা হয় জৈব জড় পদার্থ। যেমন মনে করো আমাদের ক্ষেত্রে এক্সাম্পলে কি আছে, চেঞ্জ করে ফেলি। এই জৈব পদার্থের এক্সাম্পল হবে হচ্ছে মনে করো মলমূত্র, তোমার ঘাম ইত্যাদি। মলমূত্র বা ঘাম যেগুলো হচ্ছে আমাদের শরীর থেকে উৎপন্ন হয়, কিন্তু হচ্ছে এগুলো নিজের জীবন নাই। মলমূত্র বা ঘামের কিন্তু নিজের জীবন নাই, কিন্তু ওটা হচ্ছে জীবিত বস্তু মানে জীবিত প্রাণী থেকে উদ্ভূত হচ্ছে, তাই এটাকে বলা হয় জৈব জড় পদার্থ। আমাদের আছে তাহলে অজৈব জড় পদার্থ। সেটা কি? সেটা হচ্ছে ইন জেনারেল সবকিছু। যেমন মনে করো একটা চেয়ার, ওকে, তুমি যে স্ক্রিনে ক্লাস করতেছো, যে ডিভাইসে ক্লাস করতেছো, সেই ডিভাইসটা আকাশ, বাতাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যাই বলো না কেন, ওকে, অজৈব পরিবেশে কি কি থাকতে পারে? অক্সিজেন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, তারপর তোমার যে চেয়ার টেবিল সবই থাকতে পারে, তোমার ফোন থাকতে পারে। হ্যাঁ, এই তোমার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, চেয়ার টেবিল যা আছে কিনা, তোমার লিটারালি জড় জড় পদার্থ বলি আমরা। আসল যে জড় পদার্থ বলে আমরা যেটাকে চিনি, সেটাই হচ্ছে জাস্ট অজৈব জড় পদার্থ হিসেবে এখানে ভাগ করা হয়েছে। তো আমরা এত জীবন যে জড় পদার্থটা জানতাম যে যেগুলোর জীবন নাই, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে অজৈব জড় পদার্থ হিসাবে। আর জৈব জড় পদার্থ কি? যেটা হচ্ছে আমাদের মানে কোনো জীবিত প্রাণী থেকে উদ্ভূত বা তৈরি হয় এমন কোনো জিনিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভৌত। ভৌত মানে কি বলছিলাম ভাইয়া? ভৌত মানে হচ্ছে কি তার ফিজিক্যাল যে অবস্থাটা আছে, সে কোন অবস্থায় আছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে এটা পরিবেশের জন্য। ওকে, বাস্তুতন্ত্রের উপাদান বা বাস্তুতন্ত্রের যে পরিবেশটা আছে, পরিবেশের উপাদান হিসেবে আমরা বলতে পারি আমরা বলতে পারি আবহাওয়া, জলবায়ু, তারপর তোমার বায়ুচাপ, তাপমাত্রা ইত্যাদি। দেখো, সরি, আচ্ছা, মনে করো আমি যেখানে আসছি, ওকে, আমি এই যে স্টুডিওতে ক্লাস দিচ্ছি, এখানকার টেম্পারেচার হচ্ছে এখন মনে করো 27°C আছে, ঠিক আছে? এই 27°C এটা কি কোনো অবস্থা মানে কোনো বস্তু বলা যাচ্ছে? আমি ধরতে পারতেছি এই জিনিসটাকে? ধরতে পারতেছি না কিন্তু। ওকে, তো জিনিসটা কিন্তু এক্সিস্ট করে, একটা অবস্থায় বোঝাচ্ছে। আমার স্টুডিওর অবস্থাটা কি? স্টুডিও যে তাপমাত্রার অবস্থা সেটা হচ্ছে 27°C। আমি বলতে পারবো এটা হচ্ছে আমার স্টুডিওর একটা ভৌত অবস্থা। তারপর আজকের আবহাওয়া কেমন? আজকে কিন্তু আমি আজকে হচ্ছে গিয়ে বক্সিবাজার এলাকায়। তো এই এলাকায় হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে গত 2 দিন ধরে। তো বলতে পারি যে হচ্ছে এখন আবহাওয়া হচ্ছে কি বৃষ্টিমুখর পরিবেশ চলতেছে, এটা হচ্ছে একটা অবস্থা। তাহলে হচ্ছে আমার বায়ুচাপ, মনে করে এখন আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা কিরকম আছে বা বায়ুচাপ কিরকম আছে তার উপর ডিপেন্ড করে বলতে পারতেছে যে না আজকে বায়ুচাপ বেশি, এজন্য বেশি বৃষ্টি হচ্ছে, বা আর্দ্রতা বেশি কারণ হচ্ছে বৃষ্টি বেশি হয়েছে, এরকম আর কি। এই সবকিছু যে ফিজিক্যাল অবস্থা বোঝাচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভৌত অবস্থা। ওকে, এই জিনিসটা আমি সুন্দর করে পরে সাজিয়ে দিব, সমস্যা নেই। লাস্ট আসলে আমাদের জীব। এই জীব হচ্ছে আমাদের আজকের মেইন পড়াশোনা। এগুলা ছিল জাস্ট এখানে এইটুকু শেষ। বাট এই যে বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলো আছে না, যে আমি ফার্স্টে বলছিলাম একেবারে সংজ্ঞায়, ওই সংজ্ঞার পার্টগুলো এখন আসবে। কি কি আছে ভাই? জীবকে এখানে ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে। ফার্স্ট হচ্ছে উৎপাদক, দেন আছে হচ্ছে আমার প্রথম শ্রেণীর খাদক, হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, লাস্টে হচ্ছে কি বিয়োজক। ওকে, তাহলে আমরা কি দেখলাম ভাইয়া? যেটা হচ্ছে এই যে কি কি জীবিত প্রাণী আছে আমাদের বাস্তুতন্ত্র তৈরি করার জন্য। ফার্স্টে হচ্ছে উৎপাদক, মানে এমন যে উদ্ভিদ গুলা, বেশি উদ্ভিদ কেন উৎপাদক বলি? কারণ উদ্ভিদের কি আছে? ক্লোরোফিল আছে, ওরা সূর্য আলো ইউজ করে কি করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর সেই খাদ্য কিন্তু প্রাণীরা খায়, কারণ প্রাণীরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
তো এই যে উৎপাদকটা আছে, এই উৎপাদককে কে খায়? প্রথম শ্রেণীর খাদক খায়। ওকে, এটা হচ্ছে আমরা একটু পরে আর একটু ডিটেলসে পড়বো, তাহলে আপাতত একটা ধারণা দিয়ে যাচ্ছি। উৎপাদককে কে খায়? প্রথম শ্রেণীর খাদক খায়। তাহলে প্রথম শ্রেণীর খাদককে কে খাবে? দ্বিতীয় শ্রেণীর খাদক খাবে। তাকে কি খাবে? তৃতীয় শ্রেণীর খাদক খাবে। আলটিমেটলি এই যে খেয়ে হচ্ছে লাস্টে যে মারা যাবে, এই যে মনে করো দ্বিতীয় খাইলো বা দ্বিতীয় যে প্রথমকে খাইলো, পুরোটা তো খাইতে পারবে না, কিছু পার্ট হতে রয়ে গেছে। তুমি যখন মনে করো মানুষ হচ্ছে, আমরা সর্বভোগ প্রাণী, ধরে নাও তুমি একটা মুরগির মাংস খাইছো, মুরগির মাংস খাওয়ার পর কিন্তু সবকিছু খেয়ে ফেলো? অবশ্যই না, কিছু পার্ট তো তুমি ফালাই দাও। ওকে, ফার্স্টে মনে করো যে তুমি একদম আস্তা মুরগি তো খেয়ে ফেলবা না, ফার্স্টে যে বাইরের আউটার যে থাকে, পালক থাকে, তারপর চামড়া থাকে, এগুলো ফালাই দিই আমরা। তারপর ভিতরে নাড়ি বুড়ি ফালাই দেয়, দেন হচ্ছে পা, হাত, মাথা, পা এগুলো ফালাই দেয়, অনেক কিছু ফালাই দিই। হ্যাঁ, ওগুলো কিন্তু আমরা খাই না, ওগুলা কেউ না কেউ খায়। কে খায়? এই বিয়োজকটা খায়। তারপর আলটিমেটলি যা তোমার হাড্ডিগুলো যে থাকে, হাড্ডিগুলো তো তুমি পুরো একদম গিলে ফেলো না, তাই না? হাড্ডির বেশিরভাগ অংশ রয়ে যায়, ওগুলো ফালাই দাও। ওগুলা কে খায়? ওগুলোও সেই বিয়োজকরাই খায়। তো আলটিমেটলি আমাদের কাছে কি আসে? এই বাস্তুতন্ত্র উপাদানকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে, জড়, ভৌত আর জীব। রিক্যাপ করতেছি। হ্যাঁ, জড় পদার্থকে কি বা কয় ভাগে ভাগ করেছে? আবার জৈব আর অজৈব জড় পদার্থ। জৈব জড় পদার্থ কোনগুলো ভাই? জৈব জড় পদার্থ হচ্ছে এমন সব জড় পদার্থ যেগুলা মানে জীবিত প্রাণী থেকে উদ্ভূত হয়, যেমন মলমূত্র বা ঘাম এক্সেট্রা। ওকে, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আমাদের অজৈব জড় পদার্থ, যেটা হচ্ছে আমাদের লিটারেল যে জড় পদার্থ বলতে আমরা যেটা বুঝি, চেয়ার, টেবিল, ফোন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন পরিবেশের উপাদান যেগুলোতে কোনো জীবন নাই, এইটাই। এরপর আছে আমাদের ভৌত উপাদানগুলা। পরিবেশের ভৌত উপাদান কি কি আছে? অবস্থা, আমাদের অবস্থা বোঝায় এমন কিছু, কি আমাদের আবহাওয়া, বায়ুচাপ, তাপমাত্রা এক্সেট্রা এখানে লিখে দিয়ে আসে, বুঝতে সুবিধা হবে। ভৌত বলতে বোঝায় অবস্থা। হ্যাঁ, এই ভৌত বলতে বোঝায় অবস্থা, তাহলে আবহাওয়া, বায়ুচাপ, তাপমাত্রা এগুলা বোঝায়। লাস্ট বাট অফ দ্য লিস্ট আমাদের জীব। জীব পদার্থ হচ্ছে নর্মাল গ্রামী, তারপর হচ্ছে যে তোমার পাশে যে গাছটা আছে গাছ, তারপর পাশে মনে করে বিড়াল বসে আছে সে বিড়াল, সবকিছু জীবিত পদার্থ। কিন্তু এই জীবিত বা জীবকে হচ্ছে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, 4 থেকে 5 ভাগে ভাগ করা হয়। মেনলি উৎপাদক, যে হচ্ছে যে গাছগুলা যারা হচ্ছে খাদ্যটা উৎপাদন করতেছে, যারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, যারা উৎপাদককে খাচ্ছে। দেন দ্বিতীয় শ্রেণীর খাদক, যারা প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে। এবার তৃতীয় শ্রেণীর খাদক, যারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদককে খাচ্ছে। মানে এ কে খায়, এ কে খায়, এ খায় একে, এ খায় একে, এ খায় একে, আর এ খায় হচ্ছে যাদের খাওয়া শেষ তাদেরকে। ওকে, বিয়োজক খায় সবগুলাকে, আসলে কাইন্ড অফ বিয়োজক সবগুলাকেই লাস্টে মৃতদের যে পার্টটা রয়ে যায় তাকে খেয়ে ফেলে। তো এটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের উপাদান সমূহের পড়াশোনা। তো পরের টপিকে আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের বাস্তুতন্ত্র। এই টপিকটা হচ্ছে তোমাদের সিকিউতে, আমাদের এসএসসি সিকিউতে প্রচুর পরিমাণে আসে। যদি চ্যাপ্টার থেকে সিকিউ একটা আসে, এই টপিকটা আসার চান্স একদম লিটারালি প্রায় 80%, 70 থেকে 80% বলাই যায়। এই টপিকটা আসবে পুকুরের বাস্তুতন্ত্র কি এবং কিভাবে কি কি আছে, এগুলো সবকিছু জিজ্ঞেস করে। তো আমি তোমাদের বইয়ের ছবিটা রাখছি, তোমাদের বইয়ের বোঝার সুবিধার জন্য তোমরা লিটারালি এই ফিগারটাই দিবা, অনেক সহজ একটা ফিগার। ফার্স্টে হচ্ছে গিয়ে এই লেয়ারটা আঁকবা, মাটির লেয়ারটা আঁকবা, তারপর হচ্ছে কিছু ছোট মাছ দিবা, কিছু বড় মাছ দিবা, ছোট ছোট পোকা টাইপ দিবা, আর কিছু আশেপাশে ছোট ছোট গাছ গাছালি দিয়ে দিবা, উপরে একটা সূর্য দিবা। ওকে, তারপর হচ্ছে কি আমি প্রত্যেকটা ভাগ করে দেখাবো যে আমি কি বলছিলাম। এই যে আমাদের যে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয়, সবকিছু আমি দেখাচ্ছি। ফার্স্টে আমাদের সূর্য। সূর্য থেকে কি আসে? সূর্য থেকে সূর্যের আলো আসে। এই আলো কারা খায়, কারা নেয়? এই আলো নেয় হচ্ছে এই যে আশেপাশে যে গাছগুলো দেখতেছো না, এই গাছ, এই গাছ, এই গাছ, এই গাছগুলা এরকম, এখানে দেখা যাচ্ছে না কালার দ্বারা, এই গাছ, এই গাছ, এই গাছ, এই গাছ সবগুলা নেয়। এইগুলো আছে তোমার উৎপাদক। ওকে, এই উৎপাদকের কাজ কি হয়? উৎপাদক হচ্ছে আমাদের যে সূর্য আলো নিয়ে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করতেছে। তাহলে এগুলোর নাম কি? এগুলাকে এক ছোট কথায় বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। ওকে, কি বলা হয়? লিখে দিই, ফাইটো। তো ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি ভাই? ফাইটো ওয়ার্ডটা মানে হচ্ছে উদ্ভিদ বোঝায়। ওকে, এই যে ওয়ার্ড ফাইটো ওয়ার্ডটা আমরা দেখতেছি, এই ফাইটো ওয়ার্ডটা মানে হচ্ছে আমার উদ্ভিদ। ওকে, ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। আর এই যে প্লাঙ্কটন, প্লাঙ্কটন মানে বোঝায় ক্ষুদে জীব। ওকে, মানে আমি সংক্ষেপে বলতে পারি যে ক্ষুদে উদ্ভিদ, এটা বলতে পারি। এই ফাইটোপ্ল্যাঙ্কটন অনেক ছোট ছোট থাকে, দেখো অনেক ছোট ছোট, এগুলো কিন্তু জুম করে বোঝানো হয়েছে তোমাদের বইয়ে, কিন্তু এগুলো জিনিস একেবারে মনে করো মাইক্রোস্কোপ আন্ডারে দেখা যায় এমন জিনিসপত্র। তো এগুলাকে কি বলা হয়? এগুলো বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, যা বা সংক্ষেপে বাংলা, সহজ বাংলা হচ্ছে ক্ষুদে উদ্ভিদ।
ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক, শুধুমাত্র আমাদের বই দেওয়া আছে। তাহলে এই উৎপাদককে খায় কে? প্রথম শ্রেণীর খাদক। তাহলে পুকুরের প্রথম শ্রেণীর খাদক কি হবে সেটা আমরা দেখে নিই। সেটা হবে আমাদের এই যে এটা আর এটা আমাদের প্রথম শ্রেণীর খাদক, তোমাদের বইয়ের শুধুমাত্র দেওয়া আছে। এগুলাকে বলা হয় কি? জু প্ল্যাঙ্কটন। এখানে জু মানে হচ্ছে প্রাণী, জু মানে প্রাণী, আর প্ল্যাঙ্কটন মানে হচ্ছে ক্ষুদে জীব। মানে কি? ক্ষুদে প্রাণী। ক্ষুদে উদ্ভিদকে কে খায়? ক্ষুদে প্রাণী খাবে, তাই না? তাহলে হচ্ছে এই যে উপরে যে ক্ষুদে উদ্ভিদ গুলা ছিল, যে উৎপাদক হিসেবে কাজ করতেছিল, তাদের কে খায়? এই জু প্ল্যাঙ্কটন গুলা খায়। আর জু প্ল্যাঙ্কটন গুলা কি? প্রথম শ্রেণীর খাদক। ওকে, আমরা কি লেভেল করবো? আমি এদের বলছে প্রথম শ্রেণীর খাদক। আচ্ছা, প্রথম শ্রেণীর খাদক যেটা আচ্ছা প্রথম, লাল কালি দিয়ে দিলাম। এগুলো আছে প্রথম শ্রেণীর খাদক। এরপর এই যে প্রথম শ্রেণীর খাদক আছে, এদেরকেও তো কেউ না কেউ খায়। এদেরকে খায়, এদের হচ্ছে কিছু ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ দিয়ে কি করে? এই পোয়া গুলাকে খায়। এই যে ছোট ছোট মাছ দেখতেছি আমরা এখানে, এই ছোট ছোট মাছটা, এই ছোট ছোট মাছ হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরের খাদক, যারা কি করে? যেমন মনে করো টাকি মাছ বা বিভিন্ন পোনা মাছ থাকে, তারপর বিভিন্ন ছোট ছোট যে মাছগুলো আছে, এই মাছগুলো কি করে? এই মাছগুলো হচ্ছে ওই যে ক্ষুদে জীবগুলো আছে বা জু প্ল্যাঙ্কটন গুলো আছে, প্রথম শ্রেণীর খাদক, ওদেরকে খায়। যেহেতু প্রথম শ্রেণীর খাদককে গিয়ে খায়, এই জন্য ওদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। ওকে, তাহলে হচ্ছে কি বলবো? এই যে ছবিটা দেখতেছো, এই ছবিটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, এই ছোট ছোট মাছগুলো। ওকে, এই ছোট মাছগুলো, এই যে ছোট মাছ দেখতেছো, এটা কিন্তু দ্বিতীয় স্তরের খাদক। আলটিমেটলি এখন দ্বিতীয় স্তরের খাদক আমরা পেয়ে গেলাম। আর কে বাকি আছে? আর বস বাকি আছে, বিগ বস। বিগ বস কি করবে? এই দ্বিতীয় স্তরের খাদককে খাবে। দ্বিতীয় স্তরের খাদককে খায় এই যে একটা বিশাল মাছ দেখতেছো না, এই বিশাল মাছ, এই বিশাল মাছটা হচ্ছে আমার মনে করো বোয়াল মাছ, শোল, গোজার, এগুলোকে সবগুলোকে বলা হয় কি? বলা হয় তৃতীয় স্তরের খাদক। ওকে, আচ্ছা আমি লাল করে দেখা দিই, আমার তৃতীয় স্তরের খাদক হচ্ছে বোল, শোয়াল, গোজার যেগুলো আছে। আচ্ছা, এগুলো কি করে? এগুলো হচ্ছে আমাদের এই দ্বিতীয় স্তরে যে ছোট ছোট মাছগুলোকে ছিল, ওকে, এই টাকি মাছ বা পোনা মাছ, ওকে, এই মাছগুলোকে কে খায়? এই তৃতীয় স্তরের খাদ্যগুলো খায়। খেয়ে আলটিমেটলি কি হয়? আলটিমেটলি মনে করো এই যে একে খাইলো, উৎপাদক থেকে খাওয়া তৈরি করলো, প্রথম শ্রেণীর খাদক যে জুপ্ল্যাঙ্কটন, সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাইলো। তারপর হচ্ছে কি এই যে দ্বিতীয় স্তরের খাদক আছে, টাকি পোনা যেগুলো মাছ ছিল, সেগুলো কি করলো? এই প্রথম শ্রেণীর জুপ্ল্যাঙ্কটনকে খাইলো। আলটিমেটলি এই শোল, গোজার, বোয়াল যে তৃতীয় শ্রেণীর খাদক, তো দ্বিতীয় স্তরের খাদককে খাইলো। এত খাওয়া হয়ে হলো বুঝলাম, কিন্তু সব খাওয়া খেয়ে কি শেষ হয়ে গেল? না, খাওয়া খাওয়ার পর কিছু একটা অংশ তো উচ্ছিষ্ট রয়ে যায়, যেটা কি এই মাটির এখানে গিয়ে পড়লো না, মাটির ওখানে গিয়ে কিছু পড়লো। হ্যাঁ, তারপরে সবকিছু তো ক্লিয়ার হয়ে গেল না। তখন কি করবে? তখন হচ্ছে এই যে ভাইরা আছে না, এখানে দেখো ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার বিয়োজক। একটু জুম ইন করে দেখানো হয়েছে, দেখো দেখো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট অণুজীব থাকে। এই অণুজীবের ব্যাকটেরিয়া গুলা কি করে? এই যে উচ্ছিষ্ট অংশ যেগুলো আছে মাটিতে, মানে এই পুকুরের তলায় গিয়ে পড়ছে, কাদার তলায় গিয়ে পড়ছে, সেখানে হচ্ছে ওগুলা আস্তে আস্তে মাটিতে মিশায় ফেলে বা কাদারটাই মিশায় ফেলে। ওদের বিয়োজকের কাজই হচ্ছে এটা। তো এই হচ্ছে আমার একটা পুকুরের বাস্তুতন্ত্র। আবার একটু রিক্যাপ করি, কি হয়? ফার্স্টে হচ্ছে আমার উৎপাদক থাকবে, মানে খাবারটা তৈরি করবে। কারা করবে? উদ্ভিদরা তৈরি করবে। পুকুরের ক্ষেত্রে কারা আছে? পুকুরের ক্ষেত্রে আছে ছোট ছোট শ্যাওলা বা ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটো মানে কি? ফাইটো মানে উদ্ভিদ, প্ল্যাঙ্কটন মানে ক্ষুদে জীব, এক কথায় বলা যায় ক্ষুদে উদ্ভিদ। তো এই যে উৎপাদক হচ্ছে খাদ্যটা তৈরি করলো, এখন ওকে কে খাবে? ওকে খাবে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, যাকে আমরা সহজ বাংলায় বলছি জু প্ল্যাঙ্কটন বা ক্ষুদে জীব। ওরা ওকে খাইলো, ভেরি গুড। তারপর কি করলো? তারপর দ্বিতীয় স্থানে যে খাদকটা আছে, যেমন হচ্ছে টাকি মাছ বা পোনা মাছ যারা আছে, তারা কি করলো? তারা হচ্ছে এই প্রথম স্তরে যে জু প্ল্যাঙ্কটন, ওদেরকে খেয়ে ফেললো। আচ্ছা, ওদের পেট ভরে গেল। কারণ লাস্টে আমাদের কি বিগ বস আসলো? কে? শোল, গোজার, বোয়াল যেগুলো আছে সেগুলো আসলো। সেগুলো এসে কাকে খাইলো? এই যে টাকি পোনা যেগুলো ছিল তৃতীয় স্তরের খাদক, ওদের এসে খেয়ে ফেললো। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি হচ্ছে এই যে সবগুলা খাবার দাবার এসে একটা পর্যায়ে কিছু কিছু পার্ট, উচ্ছিষ্ট কিছু অংশ, এটা একদম এই কাদা, মানে পুকুরের যে লেয়ারটা আছে, কাদার লেয়ার, এখানে এসে পড়ে আছে। এগুলো তো এখানে সারা জীবন পড়ে থাকবে না, কি করতে হবে? এগুলো মাটিতে মিশিয়ে ফেলতে হবে। এই মাটিতে মিশানোর জন্য কি আছে? আছে হচ্ছে আমাদের এই যে ব্যাকটেরিয়া বা কিছু অণুজীব,
বা বিয়োজক, আমরা সহজ বাংলায় বিয়োজক বলি, কারণ কি এই যে উচ্ছিষ্ট অংশের বিয়োজন করতেছে, এই জন্য ওরা করবে কি, ওরা এসে এই জিনিসটাকে পুরো খেয়ে ফেলবে, খেয়ে মাটিতে মিশিয়ে দিবে। ডান, ডান অ্যান্ড ডাস্টেড, শেষ। এর হচ্ছে তোমার পুকুরের বাস্তুতন্ত্র। এই সেম জিনিসটা তোমাদের পরীক্ষা আসবে, তোমরা সুন্দর মতো ফিগারটা আঁকবা, একে হচ্ছে এই যে এই জিনিসগুলো সুন্দর মতো একটা টপিক করে লিখবা। ওকে, ফার্স্টে কি লিখবা? ফার্স্টে মনে করে লিখবা যে হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। তারপরে এটা ফিগারটা দিলা, দিয়ে লিখবা সেখানে উৎপাদক অমুক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এটুক দিবা। তারপর সে কিভাবে খাচ্ছে পাশে নামগুলা লিখবা, একটু জিনিসটা সুন্দর লাগে, ভিজুয়ালাইজ করতে সুন্দর লাগে। পাশে ফিগার দিলা, পাঁচটা উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদকের নাম লিখলা। দেখার পর পাশে আবার আর নিচে কি করবা, নিচে হচ্ছে খাদ্য শৃঙ্খলটা দেখাবা। ওই খাদ্য শৃঙ্খলার পরে দেখাচ্ছি, সমস্যা নেই, আমি পরে আবার আসতেছে এখানে। উৎপাদক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হচ্ছে তোমার এই খাদ্য শৃঙ্খলটা দেখাবা, কে কাকে খাচ্ছে, কিভাবে খাচ্ছে। তাহলে হচ্ছে তোমার সুন্দর একটা 3 থেকে 4 মার্কের যে প্রশ্ন থাকুক না কেন, ফুল মার্ক দিতে টিচার বাধ্য হয়ে যায়। ওকে, আচ্ছা। এরপরে আমাদের আরেকটা অলমোস্ট মেইন টপিক, এখান থেকে যদি তোমার সিকিউ আসে না, সিকিউ হচ্ছে পার্ট বলা যায়, পার্ট আসে, সিকিউ এর পার্ট আসে, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, যেটাই বলা না সেম জিনিস। শিকল কেন বলা হয়, মানে হচ্ছে এই যে খাদ্য উৎপাদক থেকে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাকে খাচ্ছে দ্বিতীয় শ্রেণী, তাকে তৃতীয় শ্রেণী, তাকে চতুর্থ শ্রেণী বা সর্বভোগ, তাকে যাই বলো না কেন, এভাবে হচ্ছে কি বাড়তে থাকে। এই যে খাবারের আদান প্রদান হচ্ছে, আর একটা চেইন সিস্টেমে যাচ্ছে। দেখো এটা চেইন, শিকল মানে হচ্ছে চেইন, এজন্যকে বলা কি খাদ্য শিকলকে বলা হয় ফুড চেইন। ওকে, এই খাবার একটা শৃঙ্খলের মাধ্যমে যুক্ত হয়ে আছে, একটার পর একটা যাচ্ছে, এটাকে বলা হয় খাদ্য শিকল। ওকে, এই সংজ্ঞাটা মাঝে মধ্যে আমাদের আসে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছি, ফার্স্ট আমাদের ঘাস আছে। ওকে, তো ফার্স্ট আমাদের ঘাস আছে, ঘাস, এই ঘাসই করে, ঘাসই কে খায়, ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িং একটা আছে আমাদের, এই ঘাস ফড়িংটা কি করতেছে, ঘাসকে খাইলো। ওকে, ভালো কথা। তাহলে ঘাস ফড়িং ঘাসকে মনে মধ্যে লাফাচ্ছে, লাফাতে হঠাৎ করে সে হচ্ছে একটা পুকুরের পাড়ে চলে গেছে, সে খেয়াল করে নাই। তো পুকুরের পাড়ে ঝাপটি মানে কে বসেছিল জানো, ব্যাঙ বসেছিল। যেই ঘাস ফড়িংটা আসতেছিল, এই হচ্ছে সুন্দর মতো জিপটা বাড়ায়, ওকে খেয়ে ফেললো, ঘাস ফড়িংকে খেয়ে ফেললো। তারপরে ঘাস ফড়িং তো ডেড, খালি এখন ব্যাঙ আছে, ব্যাঙ তো এখন ব্যাঙ মনে মধ্যে লাফাচ্ছে। ওকে, ব্যাঙ তো লাফাচ্ছে কারণ পেট ভরে গেছে। এখন ব্যাঙও খেয়াল করে না যে যে পুকুরের পাশে বসেছিল, ওই পুকুরে একটা সাপ নড়াচড়া করতেছিল। ওকে, ওই যখনই লাফাচ্ছে ওই দিকে খেয়াল নাই, এই সাপটা এসে সুন্দর মতো গিলে ফেলছে, সাপটা এসে সুন্দর মতো গিলে খেয়ে ফেললো। সাপও খুশি, সাপ এখন সুন্দর মতো ফাঁকা মাঠে গিয়ে হচ্ছে গিয়ে নাচানাচি করতেছে। ওকে, সেটা করতেছে, করতে করতে সেও খেয়াল করে না, সে হচ্ছে মানে পুরো ভরা পেট হচ্ছে এতই মজায় আছে যে হচ্ছে উপর থেকে একটা ইগল যে নড়াচড়া করতেছিল, উড়াউড়ি করতেছিল, সেটা খেয়াল করে না। ইগলটা কিন্তু অনেক দূর থেকে ভালো মতো দেখতে পারে, ওদের আইসাইট হচ্ছে প্রচুর পরিমাণে ভালো। হ্যাঁ, তো ওরা করছে ইগলটা অনেক আগের থেকে টার্গেট করে রাখছে, ও যখন পুকুরে ছিল তখন থেকে ওরা টার্গেট করে রাখছে। যখনই বাইরে আসছে সুন্দর মতো ডাইভ দিয়ে ওকে খেয়ে ফেলছে, মানে খেয়ে ফেলছে মানে তুলে নিয়ে চলে গেছে। দুই হচ্ছে কি যে পা গুলা থেকে ট্যালন বলে এগুলাকে, এই ট্যালন বা ঠেং দিয়ে হচ্ছে সুন্দর মতো সাপটাকে তুলে নিয়ে চলে গেছে, হাওয়া উড়ে গেছে, শেষ, সাপের জীবন শেষ হয়নি। ও কবে ওকে যে বাসায় আসছে, ওর বাসায় নিয়ে যাবে, গিয়ে খেয়ে ফেলবে। তো এই হচ্ছে প্রসেসটা গেলেই হবে। আমি একটু ঠান্ডা লাগছে আসলে, সরি, একটু কাশির জন্য সমস্যা হচ্ছে, সমস্যা নাই। তো সেই ঘাস খেয়ে খাইলো, ঘাস ফড়িং খাইলো, লাফাইতে ব্যাঙ ওকে খেয়ে ফেললো। তারপর কি করলো, ব্যাঙ লাফাচ্ছে, লাফাইতে একটা পুকুর থেকে সাপ এসে ওকে খেয়ে ফেললো। পরে লাস্টে আলটিমেটলি ওই সাপও হচ্ছে তিরিং করতেছে, এমন সময় পড়তে একটা পাখি এসে ডাইভ দিয়ে, একটা ইগল এসে ডাইভ দিয়ে পরে উড়ে নিয়ে চলে গেল। এই হচ্ছে তোমার কি একটার পর কি উৎপাদক থেকে তোমার উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, চতুর্থ শ্রেণীর খাদক। ওকে, এমন না যে তৃতীয় শ্রেণীর খাদকই হাইয়েস্ট হবে, এটা কিন্তু কোথাও বলা নাই। যে কোনো বাস্তুতন্ত্রের ক্ষেত্রে চতুর্থ থেকে পঞ্চম অনেক কিছু থাকতে পারে। চতুর্থই আসলে আমাদের এই পর্যন্ত আমরা পড়বো এই লেভেলে বা এইচএসসি লেভেলে, চতুর্থ আসলে আমরা হাইয়েস্ট ধরে থাকি, এরপরে আমরা পড়ি না। তো আপাতত ধরে রাখা হচ্ছে ফোর্থই হচ্ছে তোমার হাইয়েস্ট। ওকে, তোমার একটু লাল কালিতে লিখে দিতে আমার দেখতে সুবিধা হবে। তো এই হচ্ছে তোমার উৎপাদক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ। ওকে, এভাবে খেয়ে ফেললাম, ইন জেনারেল ফুড চেইন। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল পড়লাম, জেনারেল খাদ্য শৃঙ্খল আছে আমরা তখন দেখে আসলাম। ওকে, এখন এটা আমরা দেখবো যে এই খাদ্য শৃঙ্খলা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বইয়ে দেখি তো, মেনলি 3টা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্টে আমার আছে শিকারজীবী,
দেন আছে আমার হচ্ছে পরজীবী, আলটিমেটলি মৃতজীবী। দেখো নাম শুনে অনেক কিছু বোঝা যায়, আমরা একটু ডিটেলসে দেখি। শিকারজীবী, শিকারজীবী বলতে বোঝা যায় জীবিকা নির্বাহ করে কি শিকার করে। ওকে, জীবিকা নির্বাহ করে শিকার করে, তাই নাম বলা হয়েছে শিকারজীবী। তো এটা থেকে কিভাবে করে দেখো, এই যে আমি একটা এক্সাম্পল দেখলাম, মাত্র যে একটা এক্সাম্পল দেখে আসলাম, এই জেনারেলটা এটাই কিন্তু একটা এক্সাম্পল বলা যায়। এই ঘাসকে ঘাস হরিণটা খাইলো, ভালো কথা, ওকে খুঁজে খুঁজে ঘাসটা বের করে খাইতে হয়েছে, শিকারই বলা যায় এটা। দেন ওকে যে ব্যাংক খাইলো, ব্যাংকের সহজে ওকে সহজ জায়গায় হাত ছাড়া দিছে, দেয় নাই তো, ওকে তো ওকে শিকার করে খাইতে হয়েছে, তো এটা হচ্ছে ব্যাংক শিকার করে খাইলো। সেম ভাবে সাপ করলো কি, সাপ আছে ব্যাংকে শিকার করে খাইছে, আলটিমেটলি ঈগল কি করলো, সাপকে শিকার করে খাইছে। আমরা বলতে পারি যে হচ্ছে দেখো একজন এই শিকারজীবী থাকতে হলে জীবিকা নির্বাহ করতে শিখাবে, ওকে শিকার করছে, ওকে 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 শিকার করে খেতে হয়েছে। ওকে, আচ্ছা একটু আদান দিচ্ছে, আমরা একটু ব্রেক নিই। আচ্ছা, তো হচ্ছে শিকারজীবীতে কি বলছিলাম, যে জীবিকা নির্বাহ করে শিকার করে, ঘাসকে ঘাস ফড়িং কাইন্ড অফ শিকার করছে, শিকার বলা যায় না, ঘাস ফড়িংকে যে ব্যাংকে সাপ, সাপকে যে ঈগল যে শিকার করে খাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। তাহলে এখানে আছে শিকারজীবীটা আমরা আশা করি বুঝে গেছি। এরপরে আমাদের হচ্ছে পরজীবী। পরজীবী ওয়ার্ডটা বলতে বোঝায় যে নিজের জীবিত থাকতে হলে পরের নির্ভরশীল। এখন এমন না যে পরে খাদ্য উৎপাদনটা অন্য করতেছে, আমি নিজে ওটা খাচ্ছি তাই বলে আমি পরজীবী, জিনিসটা এমন না। পরের শরীরে থেকে যদি তার জীবিকা নির্বাহ করতে হয় তাহলে তাকে পরজীবী বলা হয়। কারণ আমি যদি মনে করি আমি মানুষ, আমি কিন্তু নিজে খাদ্য তৈরি করতে পারি না, আমি করি কি, আমি উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই বলে কি আমি পরজীবী না। আমি হচ্ছে যদি উদ্ভিদের শরীরে থেকে যদি ওর খাবারটা আমি খেয়ে ফেলতাম তাহলে আমি পরজীবী হতাম। ওকে, এক্সাম্পল তোমাদের বই কি দেওয়া আছে, বলছে যে মানুষকে থেকে কে খায়, মানুষ থেকে রক্ত খায়, কে খায়, এডিস মশা। ধরো এডিস মশা আমাদের রক্ত খায়, তাই না? এডিস মশাতে কি থাকে জানো? এডিস মশা কিসের বাহক? আমাদের ডেঙ্গু ভাইরাসের বাহক। এটা তো এডিস আমাদের বাংলাদেশে তো ডেঙ্গু ভাইরাস অনেক কমন একটা জিনিস, অনেকের হয়ে গেছে, হয়তো অনেকের জ্বর হয়েছে এরকম। তো হয় কি, এই যে মানুষ থেকে দেখো, মানুষ হচ্ছে গিয়ে মানুষ থেকে রক্ত কে খাইলো, এডিস মশা খাইলো, আর এডিস মশার কারণে কি হলো, এডিস মশার কারণে এই রক্ত থেকে এডিস মশার পেটেও কিন্তু ডেঙ্গু ভাইরাসটা গেল। কারণ ডেঙ্গু ভাইরাস কি করতেছে, এই যে এডিস মশার যে পুষ্টিগুলো উপাদান ভিতরে আছে এডিস মশার ভিতরে, সেগুলো কিন্তু ওই ডেঙ্গু ভাইরাসটা খাওয়া শুরু করে দিল। তাহলে এখানে কি এডিস মশা কি পরজীবী বলতে পারবো? এডিস মশা কিন্তু পরজীবী না। আমি বলছি অন্যের শরীরে থাকতে হবে, এমন না যে মশা কিন্তু আমার শরীরে থেকে খাবারটা খাচ্ছে, তাহলে মশা তো পরজীবী না। কিন্তু ডেঙ্গু ভাইরাসটা করতেছে কি, এডিস মশার শরীরের থেকে ওর পুষ্টিটা খাচ্ছে, তাহলে কি এই ডেঙ্গু ভাইরাসটা হচ্ছে পরজীবী। তাহলে এখানে একটা এই যে একটা শৃঙ্খলা, একটা পরজীবী থাকতে হবে, তাহলে হচ্ছে তোমার এই পরজীবী খাদ্য শৃঙ্খলা আমি বলতে পারবো। এখন আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, এটা জিনিস খেয়াল করা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ফার্স্টে বলছিলাম জীব, এই বাস্তুতন্ত্রের জীব পদার্থের ফার্স্টে কি থাকে, উৎপাদক, দেন প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর খাদক, এরকম থাকে। এখানে কি কোনো উৎপাদক দেখতেছো? ফার্স্টে করেছি কি মানুষ দিয়ে না, মানুষই কোনো উৎপাদক? আমরা কি খাদ্য তৈরি করতে পারি? এডিস মশা উৎপাদক না, না ডেঙ্গু ভাইরাস উৎপাদক। তার মানে কি বুঝলাম, আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। শিকারজীবী বাদে, আবার বলতেছি শিকারজীবী বাদে আর কোনো মানে যে ইয়ার আছে, যে খাদ্য শৃঙ্খলা যে বাকি ভাগগুলো আছে, পরজীবী বা মৃতজীবী, কোনোটাতেই কিন্তু উৎপাদক থাকা ম্যান্ডেটরি না, না থাকাটাই নর্মাল। উৎপাদক থাকবে এমন না, বা শিকারজীবীর ক্ষেত্রে উৎপাদক থাকতেই হবে, নাহলে শিকারজীবী হবে না, খেয়াল রাখো। ওকে, আচ্ছা তাহলে তোমরা কি বললাম, পরজীবী বললাম, মানুষ থেকে রক্ত খেয়েছে এডিস মশা, এডিস মশা পেটে গেল ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস কি করতেছে, ওই এডিস মশার পুষ্টিগুণগুলা খেয়ে ফেলতেছে, শেষ। লাস্টে আমাদের মৃতজীবীর পদার্থটা আছে। মৃতজীবী কি সহজ, কি একদম শুরুতে বলছিলাম বিয়োজক যারা আছে তাদের কাজ হচ্ছে এটা, মৃতদেহ থাকে, মৃতদেহ থেকে মনে করো মৃতদেহ কে খায়, ছত্রাক মনে করো মৃতদেহ খায়, তোমাদের বই যে এক্সাম্পল দেওয়া আছে, এই ছত্রাক আবার কে খায়, অনেকে কেঁচো খায়। ওকে, মনে করো মৃতদেহ একটা আছে, তার বিয়োজক কিভাবে কাজ করলো, ছত্রাক, ছত্রাক এসে মৃতদেহ খাওয়া শুরু করলো। ওকে, খাওয়া শুরু করার পর কেঁচো আসলো, কেঁচো এসে ছত্রাকে খাওয়া শুরু করলো। তো আলটিমেটলি দেখো এই মৃতদেহ যদি একটি গাছে থাকে, খাদ্য শৃঙ্খলা যদি মৃতদেহ থাকে, তাহলে এটা মৃতজীবী হয়ে যাবে, সহজেই বুঝতে পারতেছো। তো এর নিয়ে আসলে মারামারি করার কিছু নাই। এই জিনিসটাতে দেখো মৃতদেহ নিজে কিন্তু কোনো উৎপাদক না, ছত্রাকও না, কেঁচো না। খেয়াল রাখো, ছত্রাক অনেক ভাবে ছত্রাক কিন্তু গাছ, কিন্তু ছত্রাক কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না, কারণ ওদের ক্লোরোফিল নাই। তাহলে হচ্ছে এইসব কিছুতে কিন্তু কোনো উৎপাদক নাই।
আর যেহেতু উৎপাদক নাই, আমি কি আগে বলছিলাম শিকারজীবী বাদে বাকিগুলোতে উৎপাদক থাকা ম্যান্ডেটরি না, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 3 প্রকারের গেল। ওকে, কি বলছিলাম? শিকারজীবী, এটা জেনারেলটা। পরজীবী, যেখানে আছে একটা পরজীবী ভাইরাস থাকতে হবে বা ব্যাকটেরিয়া কিছু থাকতে হবে, অণুজীব থাকতে হবে। মৃতজীবীতে জাস্ট মৃতদেহ ওয়ার্ডটা থাকলেই হয়ে যাবে। এখন আমরা আসলাম আরেকটা বড় জিনিসে, খাদ্য জাল। ওকে, আন্তর্জালের নাম হচ্ছে অন্তর্জাল। অন্তর্জাল বা আন্তর্জাল কিছু একটা বলে। অন্তর্জাল হচ্ছে আমাদের ইংলিশ আমরা যেটা জানি ইন্টারনেট হিসাবে। ইন্টারনেট কি করে? ইন্টারনেট হচ্ছে অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে জোড়া লাগে একটা কানেকশন তৈরি করছে। এজন্য ওই যে ডাব্লিউডাব্লিউ সার্ভারটা আছে হচ্ছে কোথায়, ওই ইউরোপের কোন একটা জায়গায় আছে, আমার ঠিক খেয়াল আসতেছে না। তো সেখান থেকেও কিন্তু আমরা সার্ভার দিয়ে কানেকশন পাচ্ছি কোথায়? এই সুদূর বাংলাদেশে বসে বসে। ওকে, সেই অস্ট্রেলিয়া বসে পাচ্ছে, একজন লন্ডনে বসে পাচ্ছে, একজন হচ্ছে মনে করে আমেরিকা বসে পাচ্ছে। ওকে, সব জায়গায় পাচ্ছে। তো এই সার্ভিসটা করে কি, একজন আরেকজনকে কানেক্ট করছে, জাস্ট কানেকশন করে দিছে। একজনের কাছে একটা ইনফরমেশন আছে, তোমার কাছে একটা ইনফরমেশন আছে, আমার কাছে একটা ইনফরমেশন আছে, ঠিক আছে? আমরা করছি কি, একজন একজন কানেক্ট করে দিছি, তাহলে সহজেই একজন একজনের কাছে ইনফরমেশনটা দেয়া নেয়া করতে পারি। এই জিনিসটা সুবাদে তৈরি করা হয়েছে ইন্টারনেট। কারণ খাদ্য জালটা কি ভাই? খাদ্য জালেও এরকম বিভিন্ন ধরনের জিনিস একসাথে জোড়া লেগে একটা জাল তৈরি করছে। কি জিনিস? খাদ্য শৃঙ্খল। কি বলতে পারি, অনেকগুলা খাদ্য শৃঙ্খল মিলে যদি একটা একটার সাথে আন্তঃসম্পর্ক তৈরি করে, তাহলে তাকে কি বলে? খাদ্য জাল বলে। এখন আমরা একটু দেখব কি খাদ্য শৃঙ্খল আছে এখানে। এটা বনের খাদ্য শৃঙ্খল আমরা বলতে পারি। ওকে, এই যে সবুজ উদ্ভিদ আমাদের কি হবে? উৎপাদক হবে। লাল করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে সবুজ উদ্ভিদ, এটা কি? এটা হচ্ছে আমাদের উৎপাদক। আর উৎপাদক কি খাবে? প্রথম শ্রেণীর খাদক। এই যে একটা প্রথম শ্রেণীর খাদক খরগোশ। ধরো খরগোশ কি করলো? এই গাছ থেকে হচ্ছে পাতা খাইলো, খরগোশকে ধরে মানুষটা খেয়ে ফেললো। খরগোশ একটা খেয়ে ফেললো। মানুষ কি গেলো? মানুষকে আবার গুইসাপও মানুষ খায়। দেখো, গুইসাপকে মানুষটা খেয়ে ফেললো, অথবা মানুষটাকে হচ্ছে বাঘ খেয়ে ফেললো। তো এই দেখো, এটা একটা ধরো সবুজ উদ্ভিদ, খরগোশ, খরগোশে খাইছে মানুষ, মানুষে খাইছে বাঘ। এটা বাদ দাও, গুইসাপটা বাদ দাও, পরে হিসাব আছে। সান্ডা না কিন্তু গুইসাপ। সান্ডা এক জিনিস, গুইসাপ এক জিনিস। হ্যাঁ, তাহলে এই যে সবুজ উদ্ভিদ, এটা কি করলো? এটা হচ্ছে উৎপাদক। তাহলে তাকে কে খাচ্ছে? প্রথম শ্রেণীর খাদক কে? খরগোশ। দ্বিতীয় শ্রেণী কে খাচ্ছে? খরগোশে খাচ্ছে হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে এই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর খাদক। আর আলটিমেটলি তৃতীয় শ্রেণীর খাদককে মানুষে খাচ্ছে কে? বাঘ। এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল গেল। আরেকটা দেখি, এই দেখো একটা হচ্ছে কি, এই সবুজ উদ্ভিদ কে খাচ্ছে? হরিণ খাচ্ছে, হরিণ বন্ধু খাচ্ছে। হরিণকে আবার কে? হরিণকে ডেট বাঘ খাচ্ছে, এটাও আছে। তাহলে সবুজ উদ্ভিদ, উৎপাদক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, ডান। অথবা দেখা হচ্ছে গিয়ে সবুজ উদ্ভিদ, তারপর হচ্ছে গিয়ে হরিণ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী মানুষ খাচ্ছে। দেখো, হরিণকে মানুষ খাচ্ছে দ্বিতীয় শ্রেণী, আবার মানুষকে আবার বাঘ খাচ্ছে তৃতীয় শ্রেণী। অথবা হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে হচ্ছে পোকা, এই যে জুপ্ল্যাঙ্কটন বা যাই বলো না কেন, কিছু একটা আছে। পোকা হচ্ছে প্রথম শ্রেণী, তাই খাচ্ছে ব্যাঙ। দ্বিতীয় শ্রেণী, তাই খাচ্ছে সাপ। তৃতীয় শ্রেণী, তাই খাচ্ছে কে? ময়ূর। চতুর্থ শ্রেণী। চলে গেল 1 2 3 4। আরেকটা কি আছে দেখো, এখানে হচ্ছে তোমার শামুক আছে, প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী কে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। দ্বিতীয় শ্রেণী, তাই কে খাচ্ছে? ময়ূর খাচ্ছে তৃতীয় শ্রেণী। অনেকগুলা তুমি খাদ্য জাল বানাইতে পারো, খাদ্য শৃঙ্খল বানাইতে পারবা। একটা খাদ্য জাল তাহলে কিভাবে তৈরি হলো ভাইয়া? অনেকগুলা খাদ্য শৃঙ্খল একটা একটার সাথে সম্পর্ক, আন্তঃসম্পর্ক তৈরি করে যে জাল তৈরি করে তাকে বলা হয় খাদ্য জাল। রিমেনলি সংজ্ঞাটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার জাস্ট ইঞ্জিনিয়ার ধারণা। এটা তোমার বলে যদি প্রশ্ন গণনা পরীক্ষা আসে, খুব একটা এরকম প্রশ্ন গণনা আসে না, বাট তাও যদি আসে তোমাদের বলে রাখার জন্য বলো যে এটা বন্যভূমির খাদ্য জালের উদাহরণ দাও। তোমরা হচ্ছে এরকম কিছু একটা ছবি আঁকা দিতে পারো চাইলে। সময় পাইলে বায়োলজিতে যে কোনো ছবি আঁকাবা, সময় পাইলে বায়োলজিতে যে কোনো ছবি আঁকাবা। জিনিসটা অনেক একটা পজিটিভ একটা ফ্রেম ফেলে তোমার হচ্ছে তোমার খাতার প্রতি। টিচার যখন ফার্স্টে খাতাটা দেখবে, যখন দেখে কিছু চিত্র আছে, তখন জিনিসটা সে একটু ভালো মাইন্ডে দেখবে। না সেটা ছবি আঁকাইছে, দেখি সুন্দর সুন্দর ছবি আঁকাইছে, একটু দেখি নাম্বার বেশি দিই। ওকে, এটা হচ্ছে তোমার একটু মানে কনসিয়াস, মানে মানুষের হচ্ছে সাইকোলজিটা এরকম, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে। তো সবুজ উদ্ভিদ, খরগোশ, মানুষ, গুইসাপ, মানে অনেক কিছু আছে, অনেক কিছু। মানুষের গুইসাপ খায়। ওকে, মানুষের গুইসাপ খায়, সান্ডা খায় না। সান্ডা মানুষ খায়, সান্ডা মানুষ খায়, মানুষকে গুইসাপ খায়, উল্টাই গেল। আচ্ছা, হোয়াটএভার। তো হচ্ছে এই হচ্ছে পুরোটা কি বলে? খাদ্য জাল। ওকে, তারপর আছে আসলে লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক বলতে এখানে হচ্ছে দুইটা সেম টপিক কাইন্ড অফ। একটা হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ। দুটো টপিক আমি একটু একসাথে পাশাপাশি দেখায় পড়া যাচ্ছি। ওকে, তো ফার্স্ট আমরা দেখি কি হয় বাস্তুতন্ত্রে। কি হয় ফার্স্ট হচ্ছে আমার ছবি দেখছি, সেটা সূর্য আছে। সূর্য, ছবি একটু বড় করি। এই আমার সূর্য। সূর্য থেকে কি হয়? সূর্য থেকে আমার উৎপাদক যেটা আছে, উৎপাদকটা হচ্ছে গিয়ে
খাবার মানে সূর্যের আলো নিচ্ছে, ক্লোরোফিল আছে, ক্লোরোফিল দিয়ে কি তৈরি করতেছে, খাবার উৎপাদন করতেছে, হেন্স উৎপাদক নামটা আসছে। দেন ওকে কি করতেছে, ওকে কি খাচ্ছে, ধরো গাছকে কে খাবে, তৃণভোজী কেউই খাবে, তৃণভোজী প্রাণী, যেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তৃণভোজী প্রাণী। এই তৃণভোজী প্রাণীকে কি খাবে, কোনো মাংসাশী প্রাণী। কারণ কি, মাংসাশী না হলে তো সে ঘাসই খাইতে, তাই না? উৎপাদকে কি খাচ্ছে, তৃণভোজী প্রাণী, আর তৃণভোজীকে খাচ্ছে মাংসাশী প্রাণী, মানে এটা হচ্ছে উৎপাদক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। এটা তো আমরা পরে আসলাম খাদ্য শৃঙ্খলই। এরপরে এই সবগুলাকে আবার কে ইয়া করতেছে, কি বলছিলাম দেখো, এই সবগুলাকে আবার একসাথে লাস্ট আলটিমেটলি ডিমাইজ করতেছে কি আমার বিয়োজক। ওকে, তাহলে এই যে উৎপাদক, তৃণভোজী খাদক, মাংসাশী প্রাণী, সবগুলোকে আলটিমেটলি কি খাচ্ছে, বিয়োজক হচ্ছে কি আলটিমেটলি ওদের হচ্ছে মাটিতে মিশাই দিচ্ছে। এটা আমরা দেখছি। আর আরেকটা জিনিস বাকি রইল, সেটা হচ্ছে পুষ্টি যে ভান্ডারটা, এটা কি কালার দিয়ে লেখা যায়, কালার দিয়ে লিখি, পুষ্টি ভান্ডার, যেটা নিয়ে হচ্ছে এই টপিকটা, পুষ্টি টপিক। এই বিয়োজকটা করে কি পুষ্টি ভান্ডারটা ওকে দেয়, পুষ্টি ভান্ডারটা ওই উৎপাদককে আবার দিয়ে দেয়। কি সাইকেল হলো একটু দেখি, এই পুষ্টি প্রবাহ, প্রবাহ মানে কি, একটা সাইকেল তৈরি করতেছে। কি সাইকেল দেখো, তো সূর্য থেকে হচ্ছে উৎপাদক খাবার নেয়, মানে সরি সূর্য আলো নিচ্ছে, সূর্য আলো নিচ্ছে, ওর নিজের ক্লোরোফিল আছে, ক্লোরোফিল দিয়ে কি তৈরি করতেছে, খাবার তৈরি করতেছে। মেনলি খাবার বলতে কি বোঝায়, খাদ্য আমাদের কি দেয়, পুষ্টি দেয়, মেনলি পুষ্টিটা ওই উৎপাদন করতেছে। ওকে, মানে পুষ্টির ভান্ডারটা আলটিমেটলি আবার উৎপাদক যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখো, ওই উৎপাদক হচ্ছে তোমার কাছে পুষ্টি উৎপাদন করলো, করে ওর থেকে কিছু পুষ্টি পাইলো কে, তৃণভোজী প্রাণী, কারণ ওকে খেয়ে ফেলছে, তো তৃণভোজী প্রাণীর মধ্যে পুষ্টিটা গেল, ওর থেকে কিছু পুষ্টি গেল আবার মাংসাশী প্রাণীতে, কারণ ওকে খেয়ে ফেলছে, ওর পুষ্টিটা ওর ভিতরে চলে গেল। এই সব কিছু আলটিমেটলি ডিভাইস করে মাটিতে মিশাইছে কে, বিয়োজক। বিয়োজক মাটি থেকে মিশাই দিল। এখন এই যে মাটিতে মিশাই দিল, ওর ভিতরে কিছু পুষ্টি ছিল, পুরোটা তোকে খেতে পারে না, কিছু পুষ্টি তোর মধ্যে রয়ে গেছে, ওর থেকে পুষ্টি কিছু ছিল, ওর কিছু পুষ্টি রয়ে গেছে, ওর কিছু পুষ্টি রয়ে গেছে, সবারই কিছু না কিছু পুষ্টি রয়ে যায়। সবাই কিন্তু ও ওকে থেকে পুরো পুষ্টি খাইতে পারে নাই, ওর থেকে পুরো পুষ্টি খাইতে পারে নাই। তাহলে কি হলো, এই আলটিমেট যে পুষ্টিগুলো রয়ে গেছিল, ওই পুষ্টিগুলো বিয়োজক কি করছে, এই যে পুষ্টি ভান্ডার হিসাবে করে কি, মাটিতে মিশাই দিছে না। মাটিতে কে লেগে আছে, পানিগুলো মাটিতে লেগে আছে না, গাছটা মাটিতে লেগে আছে। এই গাছ তো এই হচ্ছে কি মাটির থেকে কিছু নিয়ে, পুষ্টি নিয়ে, আর সূর্য আলো থেকে নিয়ে হচ্ছে ও কি করছে, খাদ্য উৎপাদন করতেছে, তাই না? ও নিজের হচ্ছে খাদ্য উৎপাদন করে, নিজের তো শক্তি লাগবে, নিজের শক্তি কোথায় পাচ্ছে, ওই যে মাটি থেকে পাচ্ছে। আর মাটির শক্তিটা কোথায় আসছে, বিয়োজক দিচ্ছে। বিয়োজক কিভাবে দিচ্ছে, এই যে যেগুলা যে মৃতদেহ যেগুলা ছিল, এই মৃতদেহগুলাকে করছে কি, মাটিতে মিশাই দিছে। ওই ওর ভিতরে যে পুষ্টিগুলো ছিল, ওই পুষ্টিগুলাই আলটিমেটলি উৎপাদক হিসেবে যাচ্ছে। আমরা যে সার দেখি, তো হচ্ছে বিশেষ করে বলা হয় কি, মৃতদেহ কিন্তু অনেক ভালো একটা সার। কারণ আমাদের যে মৃতদেহ যেগুলো থাকে, সেগুলোতে হচ্ছে অনেক ধরনের কেমিক্যাল, বা কেমিক্যাল বলতে কি আমাদের শরীরে যে ন্যাচারাল জিনিসপত্র থাকে, যে কোনো মৃতদেহের ক্ষেত্রে, সেটা কিন্তু আলটিমেটলি মানে কৃত্রিম ভাবে তৈরি করতে হয় না, ন্যাচারালি থাকে। ওই ন্যাচারাল জিনিসগুলা কিন্তু একটা জীবিত দেহকে, বিশেষ করে হচ্ছে গাছের কথা বলতেছি, ওই গাছগুলাকে বড় করার জন্য, নারিশ করার জন্য মৃতদেহ কিন্তু অনেক কার্যকরী। ওর ভিতরে যে পুষ্টি উপাদান অনেক বেশি থাকে, তাই ওগুলাকে পুষ্টি উপাদান মৃতদেহকে কিভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছে, বিয়োজক মিশাচ্ছে। এই জিনিসটাই জাস্ট এই সাইকেলটা দিয়ে বোঝায় পুষ্টি প্রবাহ। আশা করি সবাই বুঝতে পারছো কি করছে, সূর্য থেকে আলো নিয়ে উৎপাদক খাদ্য তৈরি করতেছে, দেন ওর থেকে কিছু পুষ্টি নিচ্ছে কে, তৃণভোজী, তার থেকে পুষ্টি নিচ্ছে মাংসাশী প্রাণী। সবগুলার মৃতদেহ থেকে পুষ্টি করতেছে কি, বিয়োজক। কোথায় মিশাই দিচ্ছে, মাটিতে। মাটির থেকে আবার কি পুষ্টি নিচ্ছে, উৎপাদক। আমি যে বড় হইতে হবে, তো এটা হচ্ছে মানে পুষ্টি প্রবাহ। একটা সাইকেল তৈরি করছে, সাইকেল তৈরি হয়েছে, সাইকেলটা হচ্ছে পুষ্টি প্রবাহ। তো এখানে একটা আছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ আর পুষ্টি প্রবাহের ডিফারেন্সটা কি হয়, শক্তি আর পুষ্টি কিন্তু এখানে সেম না। কারণ পুষ্টি তুমি যতখানি পাও না কেন, শক্তি তুমি ওভাবে পাবা না। শক্তির একটা সিস্টেম আছে, এক দশমাংশ একটা নিয়ম আছে, দশমাংশ একটা নিয়ম আছে, বিজ্ঞানী ল্যান্ডারম্যান বলে গেছেন। এই জিনিসটা বিজ্ঞানী ল্যান্ডারম্যানের কথা তুমি হচ্ছে এইচএসসি লেভেলে জানবা। সেম একটা টপিক চ্যাপ্টার আছে তোমাদের এইচএসসি তে, নাম হচ্ছে বোটানিতে, জীবদেহের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। তো ওইখানে এই জিনিসটা আবার আছে, আবার পড়বা। এখন হচ্ছে জিনিসটা আবার একটু সংক্ষেপে শিখে নাও, শক্তি প্রবাহ কিভাবে হচ্ছে। ওকে, ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে আমার ইঞ্জিনিয়ার সূর্য আসতেছে। ওকে, সূর্য আসলো, সূর্য কি করলো, সূর্য হচ্ছে আমার উৎপাদককে সূর্য আলো দিচ্ছে। ওর থেকে কি করলো, ওর থেকে হচ্ছে তোমার তৃণভোজী প্রাণী,
কিছু বললাম কি একটা অ্যামাউন্ট শক্তি নিয়ে নিচ্ছে, তৃণভোজী থেকে কি করছে মাংসাশী প্রাণী, মাংসাশী প্রাণী হচ্ছে ওর থেকে সরিয়ে নিচ্ছে। আলটিমেটলি কি হয় দেখো, এই যে উৎপাদক মানে যত ইয়ে থাকবে না, জীবিত প্রাণী মানে কি আমাদের শ্বসন হবে না। আমরা যে খাদ্য উৎপাদন থেকে আমরা হচ্ছে কি বলে আমরা যে খাবারটা খাই, খাবার থেকে শক্তির উৎপন্ন হওয়ার জন্য যে মাধ্যমটা সেটা কি শ্বসন না। আমাদের খাবারের যে গ্লুকোজটা আসে বা আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হয়, এই গ্লুকোজটা ভাঙে কে, ভাঙে তো হচ্ছে আমরা অক্সিজেন, তাই না? অক্সিজেন কি, অক্সিজেন আমরা শ্বসনের মাধ্যমে নিচ্ছি, শ্বাস টেনে নিচ্ছি। এই জন্য এই শ্বসনটা হচ্ছে শক্তিটা কি হচ্ছে কমে যাচ্ছে। শক্তি ক্ষয় হয়। ওকে, তাহলে এই যে যত বেশি বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, যত বেশি আমার এই বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, তত বেশি আমার শক্তি ক্ষয় হচ্ছে। কারণ যত বেশি তুমি হচ্ছে গিয়ে বড় প্রাণী, তত হচ্ছে তোমার শক্তিতে মানে শ্বসনের ক্ষেত্রে তত বেশি শক্তি তোমার খরচ হচ্ছে। এই খরচটা হওয়ার জন্য তোমার হচ্ছে আলটিমেটলি শক্তির ক্ষয় হচ্ছে। উৎপাদক থেকে তৃণভোজী কম্পারেটিভলি বড় হবে অবশ্যই, তৃণভোজী থেকে মাংসাশী বড় হবে অবশ্যই। ওকে, তো ওদের হচ্ছে আলটিমেটলি শক্তি শ্বসনটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হইতে তারপর ওদের আবার কি করছে আগেবার দেখে আসি। দেখো এই সবগুলাকে কে খাচ্ছে আবার আলটিমেটলি, বিয়োজক খাচ্ছে না, খাচ্ছে বলতে সাথে মিশাই দিচ্ছে না মাটিতে। বিয়োজকটা কই যাচ্ছে, আবার পরিবেশে চলে যাচ্ছে। এই যে যা ছিল, যে পরিবেশ থেকে আসছি ওই পরিবেশে ফেরত যেতে হবে, ঠিক কিনা? তাহলে হচ্ছে কি, এই যে সূর্য থেকে কি হলো, সূর্য আলো আসলো, উৎপাদক হচ্ছে আমার খাদ্য তৈরি করলো, খাদ্যটা তৃণভোজী প্রাণী খাইলো, তাকে খাইলো কে, মাংসাশী প্রাণী খাইলো। আলটিমেটলি ওরা যে হচ্ছে শ্বসনের মাধ্যমে যে শক্তিটা উৎপাদন করতেছে, এই যে খাবার তো নিছে, পুষ্টি তো নিছে, আগেবার দেখলাম আমরা পুষ্টি খাইছে, পুষ্টিটাকে অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি উৎপাদন করতেছে। কিন্তু আলটিমেটলি যেহেতু ওদের পুষ্টি কম, ওই শক্তি উৎপাদনও কম হবে, তাই বলা যায় শক্তি ক্ষয় হচ্ছে বা পাশে ডান পাশে শক্তির ক্ষয় হচ্ছে। তো আলটিমেটলি এই সবগুলাকে কি আবার কে খাচ্ছে, বিয়োজক হচ্ছে মাটিতে মিশাই দিচ্ছে, মাটিতে মিশে আবার পরিবেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই জিনিসটা শক্তি প্রবাহ, যদি এই জিনিসটা পরীক্ষায় আসে না, তোমার হচ্ছে ওই শক্তির পিরামিডটা আসলে লাগে। এই জিনিসটা সুন্দর মতো শক্তির পিরামিড আর ভালো মতো বোঝানো হবে। এই জিনিসটা হচ্ছে তোমরা জাস্ট একটু খেয়াল রাখো, হচ্ছে শক্তির ক্ষয় হচ্ছে, এই জিনিসটা জেনে রাখো, তাহলেই হবে। এরপর হচ্ছে ট্রফিক লেভেল। এই ট্রফিক লেভেল এই কথা হচ্ছে দশমাংশ নিয়ম, 1/10 নিয়ম বা দশমাংশ নিয়ম। এই জিনিসটা জাস্ট বললাম। ট্রফিক লেভেল বোঝায় কি, এই যে প্রত্যেকটা লেভেল, উৎপাদক মনে করো একটা লেভেল, তৃণভোজী একটা লেভেল, মাংসাশী একটা লেভেল, মানে উৎপাদক একটা লেভেল, প্রথম শ্রেণীর খাদ্য একটা লেভেল, দ্বিতীয় শ্রেণীর খাদ্য একটা লেভেল, তৃতীয় শ্রেণীর খাদ্য একটা লেভেল। এই প্রত্যেকটা লেভেল আছে, প্রত্যেক লেভেলকে বলা হয় কি ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল হচ্ছে প্রত্যেকটা লেভেলকে বলা হয়। ওকে, প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল লেভেলকে বলা হয় কি ট্রফিক লেভেল। এটাই জাস্ট এখান থেকে সংজ্ঞা আসে, সংজ্ঞার বেশি কিছু আসবে না, আসতে পারে হাইয়েস্ট। ট্রফিক লেভেল কাকে বলে? ট্রফিক লেভেল হচ্ছে তোমার সরি শক্তির সরি কি বলবো, দেখো এই যে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহের প্রত্যেকটা ধাপ বা প্রত্যেকটা লেভেলকে কি বলা হয়, ট্রফিক লেভেল। একটা ট্রফিক লেভেল বলে, এই জাস্ট লিখে দিবা, এনাফ। এরপরে যে শক্তি পিরামিড যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের মেইন। এখান থেকে তোমার সিকিউতে আসে, তোমার শক্তির পুষ্টি প্রবাহ থেকে তোমার সিকিউ আসে না, শক্তির প্রবাহ থেকে তোমার সিকিউ আসে না, সিকিউ আসে তোমার শক্তির পিরামিড থেকে। কিভাবে আসে দেখো, কি বলছিলাম দশমাংশ নিয়ম। এই যে ধরো ফার্স্টে কি দেখেছো, এই দেখো কিছু গাছ দেখতেছো, ফাইটোপ্লাঙ্কটন লেখা আছে, তোমাদের বইয়ের ছবি। তো এই সব কিছুতে কি হচ্ছে, এই সব কিছুতে হচ্ছে তোমার উৎপাদক দেখতে পাচ্ছি আমি, এটা আমার উৎপাদক না, উৎপাদক। উৎপাদক কি খাচ্ছে, প্রথম শ্রেণীর জু প্ল্যাঙ্কটন, ছোট ছোট মাছ আছে যে প্রথম শ্রেণীর খাদক, এদের কি খাচ্ছে, একটা বড় জু প্ল্যাঙ্কটন ভক্ষণকারী, মানে কি এই জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে, দ্বিতীয় শ্রেণীর খাদক। আলটিমেটলি এই জু প্ল্যাঙ্কটন এই জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে মাংসের প্রাণী বলছে কি তৃতীয় শ্রেণীর খাদক। ওকে, তাহলে কি দেখতেছি দেখো, এই যে জু প্ল্যাঙ্কটনকে যখন হচ্ছে গিয়ে ফাইটোপ্ল্যাঙ্কটনকে বা গাছকে যখন হচ্ছে তোমার প্রথম শ্রেণীর খাদক খাচ্ছে, তখন সময় দেখো কি হয়েছে, দেখো 100 ছিল, 100 থেকে 10 হয়ে গেছে। 100 ভাগ 10 কত হয়, 10। তার মানে কি দেখো, এই যে 100 থেকে 10 হয়েছে, তার মানে কি 10 দিয়ে ভাগ করা লাগছে না আমার, দশমাংশ নিয়মে চলে যাচ্ছে। আবার 10 থেকে কি 1 হয়েছে, তাহলে আমি কি করছি, এই 10কে আমি 10 দিয়ে ভাগ দিছি, সবগুলা এখানে যা আছে সেটাকে 10 দিয়ে ভাগ দিবা, দেখবা পরেরটা আসতেছে। 100কে 10 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, 10কে 10 দিয়ে ভাগ দিলে 1, 1কে আবার 10 দিয়ে ভাগ করলে 0.1 হবে। ওকে,
10 কে 10 ভাগ দিলে 1 হচ্ছে 1 কে 10 আলটিমেটলি এটা আসছে 1 কে 10 মানে কি 0.1 এটা হচ্ছে এটা 10 এ 10 এটা 100/10 হচ্ছে এটা আর 100 তো ফার্স্টেই ছিল মানে কি প্রত্যেকটা যখন ধাপে এক ধাপ করে উপরে উঠতেছে এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে ট্রফিক লেভেল বলা হয় এই যে এই জুপ্ল্যাঙ্কটন একটা এই ফাইটোপ্ল্যাঙ্কটনের লেভেলটা হচ্ছে ট্রফিক লেভেল এটা একটা ট্রফিক লেভেল এটা একটা ট্রফিক লেভেল এটা একটা ট্রফিক লেভেল তো এই ট্রফিক লেভেলে ফার্স্ট ট্রফিক লেভেল আমি কি দেখতেছি যে পাওয়ার থাকে 100 ধরে নিই 100 ছিল সেই শক্তিটা পরের ধাপে গিয়ে 10 ভাগ কমে যাবে 10 হয়ে যাবে সেইটা আবার তৃতীয় ধাপে গিয়ে আরো 10 ভাগ কমে যাবে 1 হয়ে যাচ্ছে সেই একটা আরো পরের ধাপে গিয়ে আরো 10 ভাগ কমে যাচ্ছে 0.1 হয়ে যাচ্ছে তো আলটিমেটলি কি দেখতেছি এই দশমাংশ নিয়মে প্রত্যেক যখন ধাপ একটা করে বাড়তেছে ট্রফিক লেভেল উপরে উঠতেছে তখন কি হচ্ছে তখন হচ্ছে আমার শক্তি অ্যামাউন্টটা শক্তি মানে নেওয়ার অ্যামাউন্টটা হচ্ছে আমার 10 ভাগ করে কমতেছে এই জিনিসটাই শক্তি পিরামিড দেওয়া হয়েছে এটা তোমরা ফিগার হিসেবে তোমরা নিজেদের মধ্যে একটা ফিগার দিতে পারো এখানে একটা কিছু গাছ দিবা ছোট ছোট কিছু দিবা পোকামাকড় দিয়ে দিবা এখান থেকে আমার একটা ব্যাংক দিতে পারবা কিছু একটা এখান থেকে একটা সাপ দিয়ে দিলা তোমার ইচ্ছা সহজ যেটা তোমার মনে হয় বা তুমি মাছই দিতে পারো সব মাছ এখন একই রকম দেখতে যদিও লেখাটা আলাদা ওকে তোমাদের ইচ্ছা এরকম ফিগার এই চিত্রটা আসতে পারে পরীক্ষায় তো হচ্ছে ফিগারটা একটু শিখে রাখা ভালো ওকে তাহলে এই হচ্ছে আমার শক্তির পিরামিডে কি বলছিলাম আবার দেখি রিক্যাপ করি প্রত্যেকটা লেভেলকে একটা ট্রফিক লেভেল বলে নিচের থেকে উপরে উঠবে দেখো নিচের থেকে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক নিচের থেকে উপরে উঠবে একটা সোজা পিরামিড হবে শক্তি পিরামিড সোজা একটা পিরামিড তৈরি করবে প্রত্যেকটা পিরামিডের প্রত্যেকটা ধাপে যত ধাপ উপরে উঠবে উৎপাদক থেকে যত উপরে উঠবে তত 10 ভাগ করে তোমার এনার্জির অ্যামাউন্টটা কমতে থাকবে প্রথমে যদি 100 থাকে পরে ধাপে হবে 10 তারপরে ধাপে 1 তারপরে ধাপে 0.1 10 ভাগ করে কমতেছে এটাই ওকে হ্যাঁ তোমাদের হচ্ছে এই পার্ট যত পড়াইলাম ফার্স্ট হচ্ছে তোমার এই চ্যাপ্টারের ফার্স্ট হাফ বলা যায় ফার্স্ট পার্ট বলা যায় মেনলি ফার্স্ট পার্টের হচ্ছে তোমার কি সিকিউ আছে একটু দেখাই দেখো ফার্স্টে তোমার এটা উদ্দীপক দেওয়া আছে যে এ তে বলছে শৈবাল থেকে ছোট মাছ থেকে বড় মাছ মানব মানে খাদ্য শৃঙ্খল দেওয়া আছে তোমার বিতেও একটা খাদ্য শৃঙ্খল দেওয়া আছে পোকামাকড় পাখি শিয়াল বাঘ তোর খাদ্য শৃঙ্খল দেওয়া আছে ওকে প্রথম প্রশ্ন হচ্ছে যে এ চিহ্নিত খাদ্য শৃঙ্খলে পুষ্টি দ্রব্যের প্রভাব ব্যাখ্যা করো এখানে কি করবা দেখো পুষ্টির প্রভাব কি করবা ওই যে পুষ্টির প্রভাবটা দেখাইছিলাম এখানে দেখো জাস্ট এখানে উৎপাদক তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণী পুষ্টি বিভাজক যা আছে কিনা এখানে জাস্ট তুমি এগুলা শিফট করে দিবা ফার্স্টে কি উৎপাদক কি থাকবে উৎপাদক থাকবে শৈবাল উৎপাদক ছোট মাছ তোমার প্রথম শ্রেণীর খাদক বড় মাছ তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক মাছ তোমার তৃতীয় শ্রেণীর খাদক এই সব কিছু একটা সিরিয়ালে থাকবে এই সবগুলোকে কে খাচ্ছে বিয়োজক খাচ্ছে এটা একটা থাকবে আর বিয়োজক থেকে পুষ্টি ভান্ডার আসছে পুষ্টি ভান্ডার কই যাচ্ছে আমার আবার হচ্ছে এই যে শৈবালে চলে যাচ্ছে আলটিমেটলি এই জিনিসটাই জাস্ট তোমরা লিখে ফেলবা এনাফ শেষ পরে বলছে বি চিহ্নিত খাদ্য শৃঙ্খলে কোন জীবের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে পোকামাকড় পাখি শিয়াল বাঘ ওকে কারণ দেখো এখানে হচ্ছে কি অনেক অ্যান্সার অনেকে দিবা তো এখানে আলটিমেটলি আমরা যে অ্যান্সারটা ঠিক করবো সেটা হচ্ছে পোকামাকড় কেন পোকামাকড় যদি না থাকে প্রথম যে উৎপাদক যদি না থাকে এই ক্ষেত্রে দেখো শিকার করা কিছু নাই পাখি যদি শিকার করতে না পারে ওকে পাখি যদি শিকার করতে না পারে তাহলে ও কাকে খাবে পাখিকে খাওয়ার জন্য যখন দেখবা যে সবগুলাই হচ্ছে সেম আছে মানে সবগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হবে তখন চোখ বন্ধ করে তো মানে সবচেয়ে সেফ অ্যান্সার হচ্ছে প্রথমটাকে দেওয়া প্রথমটার জন্য সমস্যা হবে কি হবে পোকামাকড় যদি না থাকে বা কম থাকে তখন নাই থাকবে অনুপস্থিত বলছে না নাই পোকামাকড় নাই তাহলে পাখির হচ্ছে খাবার নাই পাখি খেতে পারতেছে না পাখি কি করবে না খেয়ে বেঁচে থাকবে আইদার হচ্ছে না খেয়ে মরে যাবে পাখিগুলো যারা আছে না খেয়ে মরে যাবে অথবা ও খাবারের জন্য অন্য জায়গায় চলে যাবে ওকে বনে পাখি নাই পাখি বাদ শেষ পাখি শেষ পাখি নাই শিয়াল তো পোকামাকড় খায় না শিয়াল কিন্তু পোকামাকড় খায় না তো শিয়াল কি খায় পাখি খায় পাখি তো নাই শিয়াল কাকে খাবে শিয়ালের খাওয়ার কিছু নাই শিয়ালও সেম ভাবে আইদার হচ্ছে গিয়ে না খেয়ে মরে যেতে পারে অথবা অন্য বনে চলে যেতে পারে কারণ তাদের হচ্ছে এই বনে খাবার দাবার নাই বা পাখি নাই কিছু নেই শিয়ালও বাদ আলটিমেটলি বাঘও কিন্তু পোকামাকড় খায় না ওকে শিয়াল খায় বা পাখি খায় দেরি খেতে পারে তো পাখিও নাই শিয়ালও নাই ও বাঘের তো খাবার নাই বাঘ যদি খাবার না থাকে তাহলে বাঘ কই যাবে বাঘ কি বসে থাকবে বাঘ আইদার হচ্ছে না খেয়ে মরে যাবে সেম না হইলে অন্য বনে চলে যাবে এখানে পাখি বা সিংহ বা শিয়াল বা নিজের খাবার আছে ঠিক আছে তো বাঘও নাই তাহলে কি বলছে স্যার আলটিমেটলি পোকামাকড় না থাকায় কোন জীবন অবস্থায় বাঁচানো ক্ষতিগ্রস্ত করবে পোকামাকড় না থাকলে কিন্তু তোমার গড় না থাকলে হচ্ছে তোমার এই যে পুরো খাদ্য শৃঙ্খলটা একদম নষ্ট হয়ে গেল কারণ আগে নিজের মানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী কারো কিন্তু খাওয়ার জন্য কিছুই নেই আলটিমেটলি থাকতেছে না তো আলটিমেটলি পুরা বাস্তুতন্ত্রটাকে একটা রিভার্সিটিং ভয়ঙ্কর অবস্থা চলে গেছে কিছুই হচ্ছে না শেষ এই তোমার প্রথম সিকিউটা ওকে
পরের সিকিউটা দেখি, একটা সাইকেল দেওয়া আছে। উদ্দীপকের উপাদান সমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। বলছিলাম দেখো, এই যে তৃণভোজী আছে, উৎপাদক, গৌণ খাদক বলে দিছে, মানে কি এটা কি হবে, এটা হচ্ছে এক, অবশ্যই এক হবে। তারপর সেখান থেকে কি আছে, চিল আছে, ছোট পাখি আছে, সবগুলা কি 2 হবে। তারপর এখান থেকে আবার কি আছে, এখান থেকে আবার স্বভোজী আছে, স্বভোজী তৃণভোজীকে খায়, সরি তাহলে উৎপাদক না, একটু ভুল করছি, ওয়েট, অভোজী যেটা সেটাই তো অবশ্যই উৎপাদক হবে। হ্যাঁ, এখান থেকে খাবার আসছে, স্বভোজী থেকে তৃণভোজী, 2 নাম্বার। তারপর গৌণ খাদ্য হচ্ছে 3, চিল হচ্ছে তোমার 4, ছোট পাখি হচ্ছে কি স্বভোজী থেকে ছোট পাখি, স্বভোজী থেকে ছোট পাখি মানে কি স্বভোজী থেকে উৎপাদক থেকে খাচ্ছে, তার মানে কি 2 হবে। তারপর সে কার্প মাছ স্বভোজী থেকে খাচ্ছে, মানে কি 2 হবে। কার্প মাছ কিন্তু শোল মাছ খাচ্ছে, বড় মাছ বলছিলাম, শোল, গোজার, বল, এগুলা কি 3য় শ্রেণীর খাদক। তো এরকম করে তুমি জাস্ট এই জিনিসটাকে একটা একটা করে খাদ্য শৃঙ্খল করে লিখবা। তোমার বাকি এই যে ফার্স্ট তোমার একটা ছবি আঁকা দেখাইছিলাম, ছবি দেখাইছিলাম না বইয়ে, এটা এইটা, এই ফিগারটাই আঁকবা সুন্দর মতো। এখানে আছে তোমার ওই যে কি কি তোমার মানে এই প্রশ্ন কি দেওয়া আছে, এগুলো এলিমেন্ট গুলো এখানে ছবির ভিতরে দিবা, দিয়ে হচ্ছে প্রত্যেকটাকে ফার্স্ট একটু লেভেলিং করবা। লেভেলিং করে লেখার সময় এভাবে দেখো, ওই যে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদ্য কি কি আছে তাহলে দেখবা, কি কি খাদ্য শৃঙ্খল আছে এগুলো লিখে দিবা। এগুলো লিখলে 4-এ 4 বা 3-এ 3, যেখানে 3-এ 3 মার্কের প্রশ্ন 3-এ 3 দিতে বাধ্য টিচার। ওকে ওকে, রাইট, এইটা হ্যাঁ, এই হচ্ছে তোমার প্রশ্ন, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ, এটাই পুকুরেরটা আর কি, শেষ। আরেকটা প্রশ্ন আছে, বলতে চিত্রে এক্স এর পরিপ্রেক্ষিতে একটি শক্তি পিরামিড ব্যাখ্যা করো। এক্স এর পরিপ্রেক্ষিতে এখানে কি আছে, এখানে যে দেখো এখানে ঘাস আছে, কিছু ঘাস ফড়িং দেখতেছো, ব্যাং দেখতেছি মোস্ট প্রবাবলি, এখানে কি সাপ আছে মনে হয়, আর এখানে কি পাখি আছে বা কিছু একটা আছে। ওই দেখছো ফার্স্টে শিকারজীবী যে ছবি দেখাইছিলাম, ওই ছবিটাই জাস্ট এখানে কি করবে, শক্তি পিরামিড দেখাই দিবা। পিরামিড রাখবা, নিচে কি থাকবে, নিচে থাকবে ঘাস, ঘাস সামনে দিয়ে দিবা। ওকে, তারপর কি থাকবে, ঘাস ফড়িং থাকবে। আচ্ছা, আমার অনেক সুন্দর ছবি আঁকি, হ্যাঁ, ঘাস ফড়িং। তারপর কি থাকবে, ব্যাং থাকবে। তারপর এখানে কি থাকবে, সাপ থাকবে। কি পাখি আদৌ আছে কিনা জানি না, ধরে না পাখি আছে। ওকে, পাখি আছে। তো ছবি আঁকাইতে হবে এমন না, বাট পারলে ছবি আঁকাবা, নাহলে সুন্দর মতো জিনিসটা লিখবা। অ্যাটলিস্ট এখানে বক্সটা পিরামিডটাকে এখানে লিখবা, যারা ঘাস, তারপর সে ঘাসের পরে লিখবা কি ঘাস ফড়িং, ব্যাং, সাপ, তারপর সে তোমার পাখি, কিছু একটা পাখি লিখে দিবা, বা বাস পাখি বা ইগল পাখি সেটা লিখে দিবা, লিখবা। অ্যাটলিস্ট ছবি আঁকতে পারলে লাগবা, নাহলে লিখবা। ওকে, পিরামিডটা আঁকবা, এটা হচ্ছে কথা, পিরামিডটা আঁকবা আর ভিতরে লিখবা। লেখা যখন বুঝাবা যে শক্তি পিরামিড কি হচ্ছে, ফার্স্টে এখান থেকে পাওয়ার থাকতে 1000, এখান থেকে কি হবে 10 ভাগ কমে যাবে 100, এখানে হবে 10, এখানে হবে 1, এখানে হবে 0.1, এখানে হবে কমতে থাকবে। এইটাই এই শক্তি পিরামিড দেখাচ্ছে, শেষ। এম এর অনুপস্থিতিতে এখানে এম কোন একটা দেখাইছে, মোস্টলি ধান। এক্স ইকোসিস্টেম চলমান থাকা সম্ভব কি? আচ্ছা, এটা তাহলে ঘাস, এটা ধান ছিল। আচ্ছা, ভালো কথা। ঘাস বা ধান যাই ধরে না কেন, উৎপাদক নাই। ওকে, উৎপাদক নাই, তাই ইকোসিস্টেম চলবে? তাহলে দেখো তো, যদি উৎপাদক না থাকে ঘাস ফড়িং কি খেয়ে বাঁচবে? যদি ঘাস ফড়িং এর খাওয়ার কিছু না থাকে, ও কি এখানে থাকবে? যদি ঘাস ফড়িং না থাকে, ব্যাং কাকে খাবে? ব্যাং যদি না থাকে, সাপ কাকে খাবে? সাপ যদি না থাকে, ইগল কাকে খাবে? কারোই খাওয়ার কিছু না, আগের সিস্টেমের মতো সেম টু সেম। ওইটা প্রশ্নটা বেশি আসে, হচ্ছে গিয়ে অমুক কিছু না থাকলে, অমুক প্রাণী না থাকলে তোমার হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যাবে কিনা, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, যদি না থাকে, যদি এম না থাকে, এম এর অনুপস্থিতি, বা ধান বা ঘাস ফিগারটা যাই হোক না কেন, ছবিটা একটু ব্লার আমার জন্য। ওকে, তো এই যে সব ধরনের ধান না থাকলে তোমার কি হবে, তোমার হচ্ছে এই ইকোসিস্টেমটা বা বাস্তুতন্ত্রটা চলমান থাকা সম্ভব না। এটাই সুন্দর করে প্রথম লাইনটা থাকবে যে এম বা ধানের অনুপস্থিতিতে ইকোসিস্টেমটি চলমান থাকা সম্ভব না। প্রথমে বোল্ড করে থাকবা, মানে নীল কালি দিয়ে লিখবা বা যাই করো না কেন, সুন্দর করে কেন হবে না, মানে এরা থাকলে এরা থাকবে না, এরা না থাকলে ওটা থাকবে না, এমন করে সুন্দর মতো সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিবা, শেষ। তোমার আচ্ছা, আসলে এই পার্টটা তোমাদের একটু সাউন্ডের সমস্যা হয়েছিল, এই জন্য এই পার্টটা আবার রেকর্ড করছি। আচ্ছা, সমস্যা নেই, তো শুরু করি, ঠিক আছে? তো আমরা যেখানে পর্যন্ত এসেছিলাম, জীব বৈচিত্র্য, এই পার্টটায় প্রথম কথা হচ্ছে তোমাদের বইয়ে জীব বৈচিত্র্য বলতে বোঝানো হয়েছে আসলে যে জীবের যেসব যত রকমের বৈচিত্র্য পসিবল, ঠিক আছে? তো আসলে তোমাদের লিটারালি এই লাইনটা লেখা আছে যে যত ধরনের জীবের বৈচিত্র্য পসিবল সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। এটা শোনার পর আমার মাথায় প্রথম যেটা আসছে, তোমরা 3 ইডিয়টস হয়তো দেখে থাকবা। এই 3 ইডিয়টস এ আমরা একটা লাইন দেখছিলাম মেশিনের জায়গায়, ঠিক আছে? আরে ভাই কাহেনা কে চাতে হও, তাই না? তো আসলে বই আসলে তোমাদেরকে আসলে বুঝাইতে পারে নাই যে জীব বৈচিত্র্যের আসলে সংজ্ঞাটা কি হবে। তোমরা দেখি, জীব বৈচিত্র্য বলতে বোঝায় কি কি আমাদের বৈচিত্র্য থাকতে পারে, ঠিক আছে? হইতে পারে সেটা জেনেটিক্যাল, হইতে পারে সেটা স্পেসিফিক, হইতে পারে সেটা ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক, ঠিক আছে? 3 ধরনের বৈচিত্র্য নিয়ে আমরা আজকে পড়বো।
বৈচিত্র্য আমি একটু পরে আবার দেখাচ্ছি। যত রকমের বৈচিত্র্য মানে একটা জীবের ভিতরে প্রত্যেকটা জীব আলাদা। একজন মানুষের চেয়ে আলাদা, একটা বিড়ালের চেয়ে আলাদা, একটা পশুর চেয়ে আলাদা, একটা পাখি একটা পোকার চেয়ে আলাদা। ঠিক আছে, আমি আর তুমি যেমন সেম না, তেমনই হচ্ছে মনে করে আমি আর একটা বিড়াল সেম না। তেমন মনে করো আমি থাকি হচ্ছে গিয়ে এই বাংলাদেশে, কেউ থাকে আমেরিকায়, কেউ থাকে মনে করো অস্ট্রেলিয়ায়, বুঝছে? সবকিছুতে পার্থক্য আছে, সবকিছুতে বৈচিত্র্য আছে। এই যে হরেক রকমের বৈচিত্র্য, কিছু কিছু হতে পারে হয়তো জেনেটিক্যাল ভেদে, কিছু কিছু স্পেসিফিক্যাল ভেদে, আর কিছু কিছু ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক ভেদে। এই সব কিছুর বৈচিত্র্যকেই, যত রকমের জীবের বৈচিত্র্য পসিবল, এই সব জীবের বৈচিত্র্যকে আসলে বলা হয় একসাথে জীব বৈচিত্র্য। ওকে, তাহলে আমরা একটু ডিটেইল পরে আসি। জীব বৈচিত্র্যের প্রকারভেদ। হ্যাঁ, এই প্রকারভেদকে আমরা তিনটা ভাগ করি। লিখি আমি বললাম জেনেটিক্যালটা হচ্ছে আমার বংশগতীয় বা জেনেটিক্যাল। এরপরে আছে আমার যে বলছিলাম স্পেসিফিক বা প্রজাতিগত, কারণ স্পিসিস মানে হচ্ছে প্রজাতি। আলটিমেটলি আছে হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল। এই জীব বৈচিত্র্যের পড়াশোনা তোমাদের এইচএসসি লেভেলের ফার্স্ট চ্যাপ্টারে, জুলজির ফার্স্ট চ্যাপ্টারে তোমার এই জিনিসটা নিয়ে 3-4 পেজ লেখা আছে। তো আমরা এখানে জাস্ট একটু শর্টকাট কিছু এক্সাম্পল হিসেবে শিখে যাবো, জাস্ট বেসিক ধারণাটা। ওকে, জিনিসটা কি, এই যে জীব বৈচিত্র্য বা যাকে আমরা বলছি ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি। জীব মানে বায়ো, বৈচিত্র্য মানে ডাইভার্সিটি। এই বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে। কত ধরনকে ভাগ করা হয়েছে? আমাদের ভাগ করা হয়েছে 3 ভাগে। ওকে, একটা হচ্ছে বংশগতীয় বা জেনেটিক, একটা হচ্ছে প্রজাতিগত বা স্পেসিফিক, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল। ওকে, তাহলে আমরা কিছু এক্সাম্পল জানবো। এটা হচ্ছে ছবিতে আমরা একটু দেখি। তো প্রথমত এই যে দেখো, আমরা অনেকগুলো কুকুর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ব্রাউন, এটা হচ্ছে একটু কালো, এটা হচ্ছে একটু মিক্স, সাদা কালো মিক্স, এটা আবার একটু অন্যরকম দেখতে। কোনো কুকুর কিন্তু 4টা করে ছবি আছে এখানে, একটাও একটার সাথে মিল নাই। আমরা ইন জেনারেল বলতেছি না এটা কুকুর, ওকে মেনে নিলাম, কিন্তু একটাও কিন্তু একটার সাথে মিল নেই। কেউ হয়তো একটু কালো, কেউ হয়তো আবার একটু ব্রাউন, কেউ হয়তো আবার সাদা কালো মিক্স। কিন্তু আবার আবার অনেক হয়তো তোমরা যারা কুকুর নিয়ে হালকা পাতলা জানো, তারা জানছে জার্মান শেফার্ড, তারপর হচ্ছে গোল্ডেন রিট্রিভার, এরকম অনেক সুন্দর সুন্দর, হাস্কি, এগুলো সুন্দর সুন্দর কিউট কিউট হচ্ছে কি বলে কুকুর আছে আর কি পৃথিবীতে। তো অথবা আমাদের দেশি, যেটাই বলতে পারো না কেন, সব কিন্তু সবগুলো হচ্ছে আলাদা। কিন্তু সবগুলো কি আলটিমেটলি আমরা একটা কনক্লুশন আসতে পারি না, এরা সবাই কিন্তু কুকুর। এই 4টাই কিন্তু আমরা এক দেখে বলবো কুকুর, কিন্তু এরা মনে করে এক প্রজাতি, ওরা আরেক প্রজাতি, এটাকে বলবো না। প্রজাতি কিন্তু একটাই, প্রজাতি হচ্ছে কুকুর। ওকে, প্রজাতি মানে একদম নিট লেভেলে এরা সবাই কুকুর, কিন্তু এদের ভিতরে কিছু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্সটা কোথায় আসে? জিনগত বৈচিত্র্যে। আমাদের শরীরে ডিএনএ ভিতরে যে কিছু জিন থাকে, হ্যাঁ, এই জিন কি করে আমাদের যে আমরা কিরকম দেখতে হব, বা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, আমি কি লম্বা হব, খাটো হব, সাদা হব, নাকি হচ্ছে কালো হব, নাকি হচ্ছে মনে করো আমার কি মাসেল কি বেশি হবে না কম হবে, আমার চোখের রেটিনার কালার কি হবে, অনেক কিছুই হচ্ছে ডিপেন্ড করে তোমার এই যে বললাম কি এই জিনের উপরে। তো এই জিনের উপর যখন হচ্ছে বৈচিত্র্য তৈরি হয়, তখন তাকে জিনগত বৈচিত্র্য বা হচ্ছে জেনেটিক্যাল ডাইভার্সিটি বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল পড়তেছি আমরা? জিনগত বৈচিত্র্য। যেখানে কি বলছে জিনগত বৈচিত্র্য বা হচ্ছে গিয়ে বংশগতীয়, বংশগতীয় সেম জিনিস এটা। কারণ দেখো বংশ সেম, কিন্তু ইয়াটা আলাদা। মানে ডিফারেন্সটা কি মেইনলি আসলে আমাদের জিনে আলাদা। আমাদের সে বংশগতি তোমাদের বইয়ে হয়তো বলা আছে, তোমরা জিনগত পড়লে জিনিসটা ভালো মতো বুঝতে পারবে। ওকে, কারণ হচ্ছে কি এই জিনগত বৈচিত্র্যের জন্য তোমার যদিও সবাই কুকুর, কিন্তু কিছু কিছু জিনের পরিবর্তনের কারণে কিছু হয়েছে বাদামি, কিছু হয়েছে কালো, কিছু হয়েছে সাদা কালো, এরকম আর কি মিক্স হয়ে গেছে। এরপর আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা একটা আফ্রিকার জঙ্গলের মতো। হ্যাঁ, এখানে কিছু ভাল্লুক দেখতে পাচ্ছি, কিছু হাতি আছে, এটা কি এটা মনে হয় কি আর্কটিক ভাল্লুক নাকি, এটা হচ্ছে জেব্রা আছে, জিরাফ আছে, গন্ডার আছে, বাঘ আছে। ওকে, অনেক পাখি দেখতে পাচ্ছি, বান্দর মনে আছে পিছিয়ে পিছিয়ে। এখানে একটা সুন্দর মতো ছোট একটা প্রজাপতি দিয়ে দিছে। তো এই যে দেখো এগুলা কি বলতে পারবা যে না সবাই কুকুর, একজন এক কালার? না, আমি কিন্তু বেস ভ্যালুতে বলতে পারবো না যে সবাই হচ্ছে সেম। প্রত্যেকে আলাদা আলাদা প্রজাতি। কি, এ হচ্ছে হাতি প্রজাতি, এ হচ্ছে আর্কটিক ভাল্লুকের প্রজাতি, এ হচ্ছে গিয়ে
ইয়ার ভাল্লুক, বিয়ার ভাল্লুক, এটা মোস্ট শ্বেত ভাল্লুকই হইতে পারে। হ্যাঁ, হচ্ছে জেব্রার প্রজাতি, হচ্ছে জিরাফের প্রজাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ডার আছে কিছু, এটা মনে হয় বানর, এটা হচ্ছে চিংকের নাম ভুলে গেছি আমি, আর এটা হচ্ছে তোমার একটা প্রজাপতি। ঠিক আছে, সবকিছু একটা আলাদা আলাদা প্রজাতি। এই যে প্রজাতি থেকে প্রজাতির পার্থক্য, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে প্রজাতিগত পার্থক্য বা স্পেসিফিক ডাইভার্সিটি। মনে করো আমি তুমি সেম না, বলছো আমরা দুজনই মানুষ, তাহলে কি আমরা কি হব, আমরা কি হচ্ছে প্রজাতিগত পার্থক্য হবে না। তোমার আমার প্রজাতি সেম, আমরা কিন্তু দুজনই হচ্ছে মানুষ, কিন্তু তুমি আর আমি কিন্তু একজন একই মানুষ না, আমাদের তোমার মধ্যে কিছু হলেও জিনগত পার্থক্য আছে। এই পার্থক্যের জন্য আমি আমি হচ্ছে আমি, তুমি হচ্ছে তুমি। ওকে, এটা হচ্ছে আমাদের কি ওই আগের জিনগত বা বংশগত পার্থক্য, আমাদের বংশ আলাদা। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের প্রজাতিগত আমাদের পার্থক্য নাই। আমরা কিন্তু আমি যে মানুষ তুমি মানুষ, প্রজাতিগত কোনো পার্থক্য নাই, জিনগত পার্থক্য আমার তোমার মধ্যে আছে। ওকে, তো এটাকে কি বলছে, এটাকে বলছে আমরা প্রজাতিগত বা স্পেসিফিক ডাইভার্সিটি। এগুলো তোমাদের হচ্ছে খুব বেশি ব্যাখ্যা আসে না পরীক্ষার ভিতরে, তোমাদের জাস্ট জানতে হয় যে কোনটার এক্সাম্পল কি, এমসিকিউ তে আসে, হয়তো অপশন বলে দিবে যে হচ্ছে অমুক আর অমুকের মধ্যে কি পার্থক্য দেখা যায়, বা নিজের কোনটি হচ্ছে জীব বৈচিত্র্যের উদাহরণ নয়। এই তিনটা থেকে একটা 4 নম্বর অপশন দিয়ে দিতে পারে, এর চেয়ে বেশি কঠিন কিছু করে না। আর লাস্টে যেটা বলছিলাম যে বাস্তুতান্ত্রিক, দেখো এখানে আমরা কিছু বরফ অঞ্চল, কিছু পেঙ্গুইন হারাহারি করতেছে, এটা হচ্ছে মরুভূমি, যে কিছু দেখছি উট দেখতেছি আমরা, এখানে একটু ঘাস আছে, এখানে একটু বন জঙ্গল, এক রকমের বন আছে, তারপরে এখানে আছে কিছু উঁচু ভূমি, নিচু ভূমি, মালভূমি, অনেক কিছুই আছে। এই যে বিভিন্ন ধরনের একদম শুরুতে চ্যাপ্টারের শুরুতে তোমাদের কিছু মানে কি বাস্তুতান্ত্রিক কথা বলছিলাম, আবার জিনিসটা ফেরত আসছে। একজন এক জায়গায় থাকে, আমি থাকি বাংলাদেশে, কেউ থাকে বিদেশে আমেরিকায়, কেউ থাকে হচ্ছে মানে ইংল্যান্ডে, কেউ হচ্ছে অস্ট্রেলিয়াতে। এটা কি আসলে বাস্তুতান্ত্রিক পার্থক্য? না, এটা বাস্তুতান্ত্রিক পার্থক্য আসলে বলা যাবে না। যে যেখানকার মানে কি বলে ইনহ্যাবিটেবল, মরুভূমিতে তুমি উট দেখবা, তুমি কি উট গিয়ে হচ্ছে আফ্রিকার জঙ্গলে গিয়ে উট দেখবা? না, দেখবা না। যেখানে হচ্ছে আফ্রিকার জঙ্গলে তুমি হয়তো সিংহ দেখতে পারো, মরুভূমি থেকে তুমি সিংহ দেখবা? দেখবা না। তুমি মনে করতে পারবে যেখানে বরফের জায়গা, বরফের দেশ জায়গায় গিয়ে মনে করো সাইবেরিয়া বা আর্কটিক অঞ্চলে গিয়ে তুমি কি দেখবা, তুমি পেঙ্গুইন দেখলা। পেঙ্গুইন কি তুমি বাংলাদেশের সুন্দরবনে গিয়ে দেখতে পারবা? পারবা না। যেই সুন্দরবনে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ, ওই রয়্যাল বেঙ্গল টাইগার কি তুমি সেই সাইবেরিয়া দেখতে পারবা? সেটাও পারবা না। মানে কি বুঝলা, কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে একটা স্পেসিফিক বাস্তুভূমিতেই বাস করে, বা তাদের শরীরের মানে যেভাবে আল্লাহ তৈরি করছে যে হচ্ছে তারা শুধু সেখানেই বাস করতে পারে। ওকে, মনে করে পেঙ্গুইনের কোটটা এমন ভাবে তৈরি করা হচ্ছে তারা হচ্ছে আর মানে শীত দেশে হচ্ছে কি শীতের জায়গায় হচ্ছে অনেক ভালো মতো থাকতে পারবে, কিন্তু তাকে শীত থেকে সরাই আনলে তার থাকার অনেক কষ্টের হয়ে যায়। এই জন্য হচ্ছে যখন দেখবা হচ্ছে কি কোনো জুর ক্ষেত্রে বা চিড়িয়াখানায় যখন হচ্ছে পেঙ্গুইন রাখা হয়, তখন তার জন্য হচ্ছে ওইভাবে একটা কি বরফের পরিবেশে তাকে রাখা হয়, তাতে হচ্ছে সেখানে কিছু হলেও কমফোর্টেবল ফিল করে। ওকে, এই জন্য হচ্ছে এই সব কিছু দেখো বাস্তুতন্ত্র মানে যে হচ্ছে ইকোসিস্টেম ইংলিশে বলে, যেখানে হচ্ছে যে যার সুবিধা মতো থাকতে পারে। বাস্তুতন্ত্র মানে হচ্ছে আমার বাসা। ওকে, বাসায় কি হবে, আমরা যেখানে হচ্ছে ভালোভাবে থাকতে পারবো, এটা হচ্ছে আমার জন্য ভালো বাসা, তাই না? তো হচ্ছে এই ভালোবাসাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল পার্থক্য, ডাইভার্সিটি। ওকে, তাহলে এই যে তিনটা জীববৈচিত্র্যের প্রকার আমরা জেনে গেলাম, এটা জাস্ট তোমার কি বেসিক তোমরা একটু জানো, আর হচ্ছে জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখো। জিনিসটা তোমার লাগবে কি এমসিকিউ তো হাইয়েস্ট, আর হচ্ছে তোমার এইচএসসির প্রথম চ্যাপ্টারে, জুলজির প্রথম চ্যাপ্টারে তোমার এই নিয়ে 3-4 পেজ আছে, ওখানে গিয়ে আবার একটু ভালো মতো দেখবা এটাই। আচ্ছা, এরপর আছে আমরা মাঝখান দিক এক্সট্রা কিছু রাখছি, শব্দ শিখে আসো। তোমাদের বইয়ের হচ্ছে এই চ্যাপ্টারে এই কয়টা ওয়ার্ড আছে, মাঝখানে হঠাৎ করে একটা প্যারা ভিতরে ঢুকাই দিয়েছে, তখন যারা হচ্ছে হয়তো ইংলিশ ভার্সনে মানে বাংলা ভার্সনে দেখতেছো, হয়তো এই ওয়ার্ডটা অনেকেই বুঝো না কোনটা মানে কি, আমি একটু রাখলাম আর কি। আচ্ছা, তো অটোট্রপিক ফার্স্ট ওয়ার্ডটা দেখতেছি। অটো মানে হচ্ছে স বা নিজে নিজে, অটো মানে নিজে নিজে না, অটো কি হয়, অটোমেটিক হয়, অটোমেটিকের শর্ট ফর্ম অটো আসছে। অটো মানে হচ্ছে স, আর ট্রপিক মানে হচ্ছে ভোজি, স্বভোজী মানে অটোট্রফিক মানে হচ্ছে স্বভোজী, মানে যে নিজে নিজে খেতে পারে। এখন কি নিজে নিজে খেতে পারে বলতে কি আমরাও তো নিজে নিজে নিজের হাত দিয়ে খাই, তাই না? এটা বোঝাচ্ছে না, নিশ্চয় এরকম না। স্বভোজী বলতে বোঝানো হচ্ছে যে নিজের খাদ্য নিজে তৈরি করে নিজে নিজে খায়। নিজের খাদ্য নিজে তৈরি করে নিজে নিজে খেতে হলে তাকে বলবে স্বভোজী, আর বাকি সবাই কি পরভোজী।
যেমন আমরা আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি? পারি না। কে পারে বলতো? ওই যে আমাদের সবুজ বন্ধু গাছরা আছে না, ওরা কিন্তু পারে। ওরা হচ্ছে স্বভোজী, কারণ ওরা নিজের খাদ্য নিজে তৈরি করে নিজে তো খায়, আবার আমাদের জন্য কিছু বিলায় দেয়। তো ভালো মানুষ, তাই না? মানে ভালো উদ্ভিদ হোয়াটএভার, ঠিক আছে? তো অটোট্রফিক মানে হচ্ছে স্বভোজী। এটা গেল যে ক্রস পলিনেশন। পলিনেশন বা হচ্ছে পরাগায়ন, তোমরা হয়তো অনেকে ওয়ার্ডটা শুনে থাকবে। পরাগায়ন হয় কাদের হয়? ফুলের ক্ষেত্রে হয়, তাই না? এই ফুলের ক্ষেত্রে পরাগায়নের মাধ্যমে তো নতুন নতুন ফুল বা নতুন নতুন গাছ উৎপন্ন হয়। হচ্ছে এটা এক ধরনের কি বলা যায়, রিপ্রোডাকশন সিস্টেম, ঠিক আছে? তো এই ক্রস পলিনেশন, পলিনেশন দুই ধরনের আবার আছে, সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, ক্রস পলিনেশন মানে পরপরাগায়ন, ঠিক আছে? পরপরাগায়ন কি হয় একটা ছবিতে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা ফুল, ফুল গাছ, ঠিক আছে? একটা ফুল গাছ, এটা একটা ফুল গাছ। কি আঁকলাম, সুন্দর রাখি তো আসলে, সেম ফুল গাছ এটা, ঠিক আছে? দুইটা সেম ফুল গাছ। তো হইলো কি, একটা এখানকার যে অনু রেণুগুলা আছে, এই রেণুগুলা করলো কি, একটা মৌমাছি আসলো, মৌমাছি এসে এখানে বসলো। ওকে, একটা মৌমাছি এখানে বসলো, এর একটা গাছ, এই গাছে বসে তার হচ্ছে মধু নিল, মধু নিয়ে তার হচ্ছে এখানকার মধু না শেষ, সে সুন্দর মতো উড়ে উড়ে এই ফুলটাতে আসলো, এই ফুলটাতে বসলো। তার এখানে যাতে রেণুটা নিল, ওই রেণুটা কিন্তু তার পায়ে লেগেছিল, ওই রেণুটা আবার সেখানে ফেলে দিল। এটা তোমাদের প্রজনন চ্যাপ্টারে অনেক ভালো মতো পড়ানো হবে। ওকে, আমি জাস্ট তোমাদের একটা বেসিক ধারণা দিচ্ছি যে এখানে হয় কি, এইখান থেকে সুন্দর মতো একটা রেণু নিয়ে এখানে ফেলাই দিল। তাহলে এই যে এটা কিন্তু একটা গাছ, ওটা আরেকটা গাছ, সেম গাছ না কিন্তু। যদি এটা এখানে আরেকটা ফুলে, এখানে মনে করো আরেকটা ফুল আছে, ওকে, সে যদি ওই ফুলে না গিয়ে যদি সে এই ফুলে আসতো, তাহলে কি হতো? তাহলে তো স। কেন স? কারণ একই ফুল, মানে একই গাছের ফুল, আইদার একই ফুলে হবে অথবা একই গাছের ফুলে হবে। যে একই ওয়ার্ডটা যদি থাকতেছে, তাহলে আমরা কি হচ্ছে একই বা স হবে, সেম সেম, ঠিক আছে? বাট এটা হচ্ছে সেম সেম না, এটা ডিফারেন্ট। কেন? মানে পুরা গাছটাই আলাদা, এটা একটা গাছ, ওটা আরেকটা গাছ, পুরা গাছটাই আলাদা। তাহলে এটা কি বড় গাছ বলা যাবে না? এটা তো নিজে নিজেই, ঠিক আছে, ভাই ব্রাদার সবাই, কিন্তু ওটা তো অন্য কিছু, আমরা চিনি না, পরমানুষ, ঠিক আছে? হচ্ছে গিয়া পাশের বাসার আন্টি মতো, ঠিক আছে? তো এই যে আমাদের পরিবেশটা বা হচ্ছে গিয়া প্রতিবেশী আছে, এই প্রতিবেশীতে যাওয়ার পর সেটা হলো পর। আর যেহেতু এটা একটা পরাগায়নের সিস্টেম, তাকে বলা হয় পরপরাগায়ন। এই পর হচ্ছে গিয়ে তোমার ইংলিশে বলে ক্রস, আর পরাগায়ন ইংলিশ হচ্ছে পলিনেশন। ক্রস পলিনেশন মানে হচ্ছে পরপরাগায়ন। এই জিনিসটা বললাম কি, এই জিনিসটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য একবার 1 মিনিট দেখাইলাম। এই জিনিসটা তো আমাদের প্রজনন চ্যাপ্টারে ভালো মতো দেওয়া আছে। ওকে, ওখানে আবার শিখবা, সমস্যা নেই। দেখলাম কি পরপরাগায়ন। ওকে, এরপরে আমরা আসি সিম্বায়োসিস আর সিম্বায়ন্ট। জিনিসটা দুটো মিল আছে, সিম্বায়োসিস আর সিম্বায়ন্টের মধ্যে সুন্দর মতো একটা মিল আছে। মিলটা কি দেখো, সিম্বায়োসিস হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, গাছপালা আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে? অনেক ধরনের জীব প্রাণী যাই বলো না কেন আছে। তো হয় কি, এই যে বিভিন্ন ধরনের প্রাণী বা জীব আছে, তাদের মধ্যে কি একটা সুবিধা থাকতে হয়। এই যেমন কয়েকদিন আগে বলছিলাম অটোট্রফিক, তো কি হয়, গাছ বা উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতেছে, কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে নিজে খায়, আবার এত খারাপও না যে নিজেই খেয়ে স্বার্থপরের মতো বসে থাকে, ঠিক আছে? সেটা অন্য কেউ কিছু দেয়। এভাবে করে কি, এইভাবে হচ্ছে তার মানুষের সাথে একটা সম্পর্ক, একটা আন্তঃসম্পর্ক সৃষ্টি করতেছে, একটা আন্তঃক্রিয়া করতেছে। এই যে একটা প্রাণী বা একটা জীব বা যাই হোক না কেন, একটা জীব আর একটা জীবের সাথে সহাবস্থান ক্রিয়েট করতেছে। ওকে, সহাবস্থান বা সহযোগী একটা সম্পর্ক বা আন্তঃক্রিয়া সৃষ্টি করতেছে, আন্তঃনির্ভরশীল একটা সম্পর্ক সৃষ্টি করতেছে। এই পুরো জিনিসটাকে বলা হয় সিম্বায়োসিস, মানে সহযোগিতা কাইন্ড অফ, ঠিক আছে? সিম্বায়োসিস মানে জিনিসটা হচ্ছে কি সহাবস্থান বলা হয়, মানে একই সাথে অবস্থান করে, সহ অবস্থান, একই সাথে অবস্থান করে কি করতেছে, একজন একজনের হেল্প করতেছে, এরকম একটা জিনিসটা। ওকে, হয়তো আমরা গাছের কিছু হেল্প করতেছি, অনেকের দিকে হেল্প, আমরা গাছের পরাগায়নে হেল্প করি, ঠিক আছে? গাছ নিজেরা গাছ বপন করি, গাছ তো বড় হবে এমনি, আবার গাছ থেকে আমরা খাবারও পাই। তো এটা হচ্ছে 2 way প্রসেস। ওকে, তো এই সিম্বায়োসিস মানে হচ্ছে সহাবস্থান। তাহলে সিম্বায়ন্ট কি ভাইয়া? সিম্বায়ন্ট হচ্ছে যারা এই যে মনে করে বললাম তো, একটা উদ্ভিদ আর একটা প্রাণী, মনে করে মানুষ আর উদ্ভিদ, তো এই ক্ষেত্রে দুজনই হচ্ছে সিম্বায়ন্ট, মানে সহাবস্থানকারী। সিম্বায়ন্ট হচ্ছে যারা যেই পার্টিকুলার পার্টি এই সহাবস্থান গুলা করতেছে।
যারা একে অপরকে সাহায্য করছে তারা এক একজন হচ্ছে সিম্বায়ন্ট বা হচ্ছে সহাবস্থানকারী। সিম্বায়ন্ট বললে তোমরা হয়তো অনেক একটা জিনিস রিলেট করতে পারবা। তোমরা আশা করি একটা মুভি, মার্ভেল মুভি তোমরা দেখো কিনা জানি না, ভেনম হয়তো অনেকেই দেখছো। যারা ভেনম মুভিটা দেখো না তারা একটু স্পাইডারম্যান তো আশা করি দেখছো। ছোটবেলা থেকে তোমরা স্পাইডারম্যান দেখে বড় হইছো, ঠিক আছে? স্পাইডারম্যান 1, 2, 3 টবি ম্যাগুয়ার ছিল, ঠিক আছে? তো সেই স্পাইডারম্যানে আশা করি স্পাইডারম্যান 3 তে আসে একটা ভিলেন, একটা কালো কালারের ভিলেন, চোখগুলা সাদা সাদা, ইয়া বড় একটা জিব্বা থাকে, ঠিক আছে? আমরা ভেনম বলি। তো সেই ভেনম হচ্ছে করে কি, একটা মানুষ একটা ওই ফার্স্ট হচ্ছে যে হিরো স্পাইডারম্যান তাকে হচ্ছে বশ করা ট্রাই করে, পর আরেকটা যে জার্নালিস্ট ছিল তাকে গিয়ে বশ করে। হয় কি, এই যে ভেনম মুভিটা যারা দেখছো সেখানে তো সেম ওই কালো কালার ইয়াটাই আসে, যে ভেনম যাকে আমরা বলতেছি। তো সারা এদের কি বলা হয়, এদের তোমরা যদি খেয়াল করে থাকো এদের বলা হয় সিম্বায়ন্ট। কেন? কারণ এরা হচ্ছে আলটিমেটলি ভেনম মুভিটাতে যদি তোমরা খেয়াল করো, যে হচ্ছে ক্যারেক্টারটা তাকে হচ্ছে কি করে, তাকে হচ্ছে কিছু সুপার হিউম্যান স্ট্রেংথ দিতে পারে এই সিম্বায়ন্টটা এসে। আর সিম্বায়ন্ট তার বদলে কি করে, ওই যে গিয়ে খাবারগুলা খাচ্ছে, ওইটা হচ্ছে সিম্বায়ন্টের পেটেও কিছু যায়, তারপরে জুনের পুষ্টি দিচ্ছে, আর হচ্ছে বিনিময়ে কিছু শক্তি দিচ্ছে, বা হচ্ছে আলটিমেটলি হচ্ছে জুনের স্বার্থ হাসিল করতে পারতেছে। তো এখানে হচ্ছে তোমরা যারা এখনো দেখো নাই তারা চাইলে দেখে ফেলতে পারো ভেনম বা স্পাইডারম্যান, যারা দেখো নাই। তো হচ্ছে এখান থেকে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা, ওকে? বিশেষ করে ভেনম মুভিটাতে। আচ্ছা, তো এই 4টা ওয়ার্ড আজকে আমরা বুঝে গেছি। অটোট্রপিক, অটো মানে ট্রপিক মানে ভোজি বা ভোজন করে। তো হচ্ছে অটোট্রপিক মানে স্বভোজী, মানে নিজের খাদ্য নিজে তৈরি করে নিজে খেয়ে ফেলে, এরকম। ক্রস পলিনেশন বলছিলাম, ক্রস মানে হচ্ছে পলিনেশন মানে পরাগায়ন, মানে পরাগায়ন। যখন একটা গাছ থেকে আরেকটা গাছে হচ্ছে তোমার পরাগায়ন হয় তখন তাকে বলে পরাগায়ন। এরপর আছে সিম্বায়োসিস বলছিলাম কি, সহাবস্থানকারী, সহাবস্থান মানে হচ্ছে হেল্পনেস, একজন একজনকে হেল্প করতেছে, এটা হচ্ছে সহাবস্থান। আর যারা হেল্প করতেছে তারা হচ্ছে একে অপরের সহাবস্থানকারী বা হচ্ছে সিম্বায়ন্ট। ওকে, এটা তো দেখাইলাম। এরপর আমাদের আছে আন্তঃক্রিয়া। এই যে একটু আগে বললাম সহাবস্থান জিনিসটা নিয়ে, সেটাই হয় জাস্ট একটু এলাবোরেটলি বলবো। এখন সবসময় যে আন্তঃক্রিয়াটা ভালো হবে এমন না, কিছু কিছু ক্ষেত্রে খারাপও হইতে পারে। ওকে, তোমার ক্ষেত্রে মনে করো একজন আরেকজনের সাথে আছে, এখন সে হচ্ছে তার সাথে তার সম্পর্কটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। হয়তো তোমার মনে করো তোমার 2টা বন্ধু আছে, ওকে? এক বন্ধু করে কি, এক বন্ধুর সাথে তুমি থাকো সারাদিন, তো সে তোমাকে হচ্ছে ভালো ভালো কাজের উপদেশ দেয়, তোমার সাথে ভালোভাবে পড়াশোনা করে, তোমাকে হচ্ছে মানে ভালো জিনিসপত্র নিয়ে কথাবার্তা হয়, সে তোমাকে তোমার উপর একটা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতেছে। কিন্তু আরেক বন্ধু আছে যে মনে করো হচ্ছে তোমার সাথে ঘুরে তোমাকে হচ্ছে উল্টাপাল্টা কাজের কথা বলে, আর হচ্ছে মনে করো তোমাকে ইয়া করলো, কি বলে, তোমার কাছ থেকে মনে করো টাকা পয়সা নেয়, কিন্তু তোমাকে বলে যে দোষ দিয়ে দিব, কিন্তু আর জীবনে দেয় না। ওকে, এরকম কিছু পাবলিকও আছে। তো হয় কি, তারা তোমার উপর একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার এক্সাম্পল পরে আবার আস্তে আস্তে আমাদের দেখাচ্ছি। আন্তঃক্রিয়া বলতে বোঝায় যে একটা জীব আরেকটা জীবের সাথে কিভাবে আন্তঃনির্ভরশীল একটা সম্পর্ক তৈরি করে। সেই সম্পর্কটা হতে পারে ভালো, হতে পারে খারাপ। আন্তঃক্রিয়া মানে একজনের সাথে আরেকজনের ক্রিয়া, কাজ। তো এই আন্তঃক্রিয়াকে আবার 2টা ভাগ করা যায় বললাম, যেটা হতে পারে সেটা পজিটিভ হলে বলবো ধনাত্মক আন্তঃক্রিয়া, আর যদি সে নেগেটিভ হয় তাহলে বলবো ঋণাত্মক আন্তঃক্রিয়া। আর এইগুলার এক্সাম্পল গুলো আমরা দেখবো, এখান থেকে একটু সিকিউ আসে, এক্সাম্পল গুলো থেকে সিকিউ আসে, তো আমরা একটু দেখি। হ্যাঁ, তো ফার্স্টে ধনাত্মক আন্তঃক্রিয়া মানে তো বুঝে গেছো, একটা জীব আরেকটা জীবের সাথে একটা মানে সহাবস্থানকারী সম্পর্ক তৈরি করবে বা আন্তঃনির্ভরশীল সম্পর্ক তৈরি করবে, যেখানে আইদার দুই পার্টি উপকৃত হবে অথবা এক পার্টি উপকৃত হবে, কিন্তু আরেকজনের কোনো ক্ষতি হবে না। মানে আলটিমেটলি আমার পজিটিভ আন্তঃক্রিয়া, আমার লক্ষ্য হচ্ছে কারো কোনো ক্ষতি করা যাবে না। হেল্প করলাম ভালো কথা, হেল্প না করলাম অ্যাটলিস্ট ক্ষতি না করি, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে ধনাত্মক আন্তঃক্রিয়া আমার তোমাদের বই 2টা এক্সাম্পল দেওয়া আছে, একটা আছে মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে কমেন্সিয়ালিজম। মিউচুয়ালিজম আর কমেন্সিয়ালিজম এই 2টা হচ্ছে তোমাদের বই এক্সাম্পল দেওয়া আছে। আমরা একটু ছবি দিয়ে উদাহরণগুলো দেখি। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে একটা মৌমাছি একটা হচ্ছে ফুল থেকে মধু নিচ্ছে, আর এক পাশে একটা ছবি আছে, পরে আসতেছি। দেখো, মৌমাছি ফুল থেকে মধু নিচ্ছে, তাহলে কি ওর একটা মানে মৌমাছির সুবিধা আমরা স্পষ্ট দেখতেছি, মৌমাছি তো মধু নিয়ে ওর মৌচাক ফর্ম করতেছে, তোর সুবিধা আছে। ফুলের কোনো সুবিধা আছে কি?
এই যে কিছুক্ষণ আগে যেমন বললাম পরপরাগণে কি হয়, এই যে মৌমাছি যখন মানে এসে বসছে, ওর পায়ের সাথে হাতের সাথে মানে হাত পাতা সবই তো পা আলটিমেটলি, তো সব পায়ের সাথে কি হচ্ছে, ফুলের রেণু লেগে যাচ্ছে। এই এই ও যখন মৌমাছিকে যখন আরেকটা ফুলে গিয়ে বসবে, ওই ফুলে বসার জন্য এই রেণুটা গিয়ে ওর ওভারিতে গিয়ে প্রজনন হবে, তখন হচ্ছে এইভাবে হচ্ছে এক নতুন নতুন ফুল উৎপন্ন হয়। বললাম তাই প্রজনন চক্রে ভালো মতো পড়বো, জাস্ট একটা ধারণা দিলাম। তো আলটিমেটলি তোমার ফুলের উপকার হচ্ছে, তাই না? ফুলের বংশবৃদ্ধি হচ্ছে, ফুলের উপকার। আর মাঝখান থেকে কিন্তু মৌমাছি মধু পেয়ে যাচ্ছে, ওর উপকার হচ্ছে। তো একজন আর একজনের উপকার করতেছে, এই মিউচুয়ালিজম। মিউচুয়াল মানে হচ্ছে তোমার মিউচুয়ালকে আমরা বলি যখন দুই পার্টির মধ্যে কথা হলে, যখন দুজনের এগ্রিমেন্ট সেম হয়, দুজনেই একই কথাই বলে, একইভাবে অবস্থান করে, আমরা হচ্ছে একদম পারফেক্ট সহ অবস্থানের এক্সাম্পল। ওকে, দুই পার্টি উপকৃত হয়, সেটা হচ্ছে তোমার এই মানে কি এই মিউচুয়ালিজম, বা হচ্ছে মনে করি যে একটা মৌমাছি আর ফুল। আর এই তোমরা হচ্ছে ছবিটা অনেকে চিনে ফেলছো। এটা হচ্ছে বর্তমান বলতে কয়েকদিন আগে পর্যন্ত অনেক ভাইরাল ছিল, সেভার ডিসকন, বুঝছো? আমার এখন খাওয়ার সৌভাগ্য হয় না এটা, ঠিক আছে? শুনছি অনেক দাম, অনেক নাকি কি মানে স্ক্যামও হয়েছে, জানি না কি হয়েছে কি। বাট এই যে সেভার ডিসকন, এখানে সুবিধা কি দেখো, এখানে তুমি যখন দোকানে যাবা, তো ওই সেভার ডিসকন দাম মোস্ট প্রবাবলি 100 টাকা। তো তুমি দোকানে যাবা, দোকানে গিয়ে করবা কি, দোকানদারকে তুমি 100 টাকা দিলা, দোকানদার তোমাকে সেভার ডিসকনটা দিল, তুমি দোকানদারকে কিছু দিলা, দোকানদারের লাভ হইলো, দোকানদার তোমাকে কিছু দিল, তোমারও লাভ হইলো। আলটিমেটলি দুই পক্ষেরই কিন্তু কি হচ্ছে, সহ অবস্থান হচ্ছে, আর দুই পক্ষের কারো কিন্তু লস হচ্ছে না। তুমি এমন না যে তুমি টাকা দেওয়া হচ্ছে গিয়ে কিছু পাচ্ছ না, বা দোকানদার তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে এমন তারও লস হচ্ছে, এমনও না, ঠিক আছে? দুই পক্ষের উপকার হচ্ছে, দুই পক্ষের উপকারের জন্যই এটা হচ্ছে আলটিমেটলি কি আমাদের মিউচুয়ালিজম বলতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের টপিকে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা হাঙর যাচ্ছে, হাঙরের পাশে অনেক ছোট 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 মাছ যাচ্ছে। তো এই মাছগুলো কি ভয় নাই যে হাঙরকে খেয়ে ফেলবে? না, আসলে খাবে না। কারণ কি, হাঙরের আবার একটু ভীষণের সমস্যা আছে, সেগুলো দেখতে পারে না, ওই সমস্যা না। কথা হচ্ছে এই মাছগুলা কারা, এই মাছগুলো হচ্ছে রেমোরা নামক কিছু মাছ, যারা করে কি, এই যে ওর কাজ কি দেখো, ও হচ্ছে এই যখন হাঙর আসবে, হাঙর তো চোখের সামনে, কিন্তু হয়তো পিছিয়ে দেখতেছে না, কিন্তু সামনে তো দেখতেছে। যখন খিদা লাগবে তখন তো চোখের সামনে যা পাবে ওগুলোকে খাওয়া শুরু করবে। তার মনে করো সামনে গিয়ে একটা মাছ খাওয়ার পরে সে তো পুরাটা তো আর ওভাবে খেতে পারে না, আমাদের মতো মনে করো দিয়ে হাত দিয়ে ধরে চাবায় চাবায় খেয়ে ফেলতে পারে, এমন তো পারবে না। কিছু হয়তো হয়তো মাঝখানে একটা পার্ট খাবে, মনে করো একটা মাছ আছে না, মাছের মাঝখানে পার্ট খাইলো, মাছের এই পাশে কিছু পার্ট আছে, এই পাশে কিছু পার্ট আছে, এগুলা কিন্তু কি হবে, পানি তো ফ্লোতে আছে। শার্ক মানে হাঙ্গর হচ্ছে এমন একটা প্রাণী, তাদের হচ্ছে বেশিরভাগ টাইম হচ্ছে পানিতে মানে ইয়াতে থাকতে হয়, ফ্লোতে থাকতে হয়। ওকে, কারণ হচ্ছে ওদের যে এই ফিন ইয়া দিয়ে, ওদের ফিন বলে, শার্ক ফিন বলে, এগুলোতে হচ্ছে কাইন্ড অফ শ্বাস নেয়। আর যখন হচ্ছে পানিতে সাঁতার কাটে, তখন ওই যে পানির ভিতরে যে অক্সিজেন আছে সেটা হচ্ছে এখান দিয়ে ওদের আলটিমেটলি শ্বাসটা নিয়ে, সামথিং এর সিস্টেম আছে, আমি ঠিক জানি না, ওরকম কিছু একটা পসিবিলিটি আছে। তো আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এই যে মনে করো খাইলো, মাঝখানে একটা পার্ট খাইলো, ডান পাশে বাম পাশ দিয়ে হচ্ছে কিছু পার্ট পিছিয়ে চলে যাবে না, কারণ তো চলন্ত অবস্থায় আছে। এমন না তো যে হচ্ছে এক জায়গায় থামবে, খাবে, বসে থেকে চাবাবে তারপর চলে যাবে, এমন না, ও কিন্তু অলওয়েজ রানিং অবস্থায় আছে। এই যে পাশে পাশে দুটো আছে, ওদের কাজ হচ্ছে ওরা হচ্ছে এইগুলাকে খাবে। এই দেখো ওরা ওর সাথে কিন্তু ওরা তো ফ্লোতে আসতেছে, তো ও যখন এটাকে খেয়ে ফেলবে কিছু পার্ট বাকি রয়ে যাবে, ওদের কাজ হচ্ছে এটা খেয়ে ফেলা। দেখো এই খাবারটা কিন্তু ওদের কষ্ট করে হান্ট করতে হইলো না, ওদের কিন্তু লাভ হচ্ছে। হাঙ্গরের কি লস হচ্ছে? এমন না যে ওরা খাইতেছে থেকে হাঙ্গর খাবার পাচ্ছে না, এমন কিন্তু না। ওকে, দেখো এমন না যে ওরা যে খাচ্ছে, এই যে পাটটা ছোট পাটটা যেটা বাকি রয়ে গেছে, ওরা তো ছোট মাছ, ওদের খাবার পেটটাও ছোট, তো ওরা যে খাচ্ছে ওদের জন্য কিন্তু আলটিমেটলি হাঙ্গরের কোনো লস হচ্ছে না। হাঙ্গর কিন্তু নিজের খাবারটা নিজে ঠিকই খাচ্ছে, জাস্ট ওদের কিন্তু ওদের উপকার হচ্ছে। মানে কি, এক পার্টি উপকার পাচ্ছে, দুই পার্টি আছে, হাঙ্গর পার্টি আছে, ছোট মাছ পার্টি আছে, বা রেমোরা আছে। তো এই যে এদের হচ্ছে এক পার্টি উপকার পাচ্ছে, আরেক পার্টি উপকার পাচ্ছে না, কিন্তু কোনো পার্টির কিন্তু আলটিমেটলি লস হচ্ছে না। হাঙ্গরের লস হচ্ছে না, ও খাবার পাচ্ছে, আর ওদের তো লাভ হচ্ছে, ওরা তো ফ্রি খাবার পাচ্ছে। ওকে, অত সুন্দর মতো আর কষ্ট করে খাবার না খুঁজে ওদের কাছে খাবার চলে আসতেছে। আর এই জন্য বলতেছে এদেরকে বলা হয় এক পার্টির সুবিধা, বলে কমেন্সেলিজম। কমেন্সেলিজমকে যখন আমি ভাগ করছি, এই কমেন্সেলিজমকে যখন ভাগ করছি, কমেন্সেলিজমকে ভাগ করলে আসলে অর্থ দাঁড়ায় যে একই সাথে খাবার খাওয়া। ফর সাম রিজন আমি জানি না, কমেন্সেলিজম একটা ল্যাটিন ওয়ার্ড, অবশ্যই ল্যাটিন ওয়ার্ড থেকে কাইন্ড অফ কমেন্সেলিজম ওয়ার্ডটা আসছে। সেটার অর্থ আসছে দাঁড়ায় যে একই সাথে খাবার খাওয়া, মানে বোঝায় যে একই সাথে সহাবস্থান, যেখানে একটা পার্টির হেল্প হবে, আরেকটা পার্টি কোনো লস হবে না, এটি।
ওকে, এখানে আবার তোমাদের আরো কিছু এক্সাম্পল আছে, কি কি আছে, ইয়া আছে রোহিণী, রোহিণী উদ্ভিদের আছে, শৈবালের আছে। রোহিণী মানে কি ভাই? রোহিণী মানে রোহিণী ওয়ার্ডটা হচ্ছে আরোহণ করে এমন। ওকে, আরোহণ মানে কি? নিচ থেকে উপরে ওঠা, ক্লাইম্ব করা। ওকে, নিচ থেকে উপরে ওঠে, বেয়ে বেয়ে উপরে ওঠে, উপরে যেভাবে উপরে ওঠে, এই উপরে ওঠাকে বলে আরোহণ। আর আরোহণ করে এমন কিছু পরাশ্রয়ী উদ্ভিদ আছে, তার একটা এক্সাম্পল হচ্ছে রোহিণী। ওকে, আর শৈবাল তো শৈবাল তোমরা চেনোই। এইসব কিছু কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে তোমার কমেন্সিয়ালিজমের এক্সাম্পল। বললাম কি, পরে তোমার দেখবা যে এই এক্সাম্পল গুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তোমাদের বইয়ের সঙ্গে মতো দেওয়া আছে, তোমরা একটু বইটা ভালো মতো দেখবা আর এই ক্লাসটা একটু দেখো। এরপরে তোমাদের বইয়ে পজিটিভ খালি দুইটাই রাখছে, বুঝছো? নেগেটিভিটি পৃথিবীতে বেশি বেড়ে গেছে, এই জন্য তোমাদের পজিটিভ দুইটা রাখলেও নেগেটিভ আছে তিনটা। এই যে বলছিলাম ঋণাত্মক আন্তঃক্রিয়া, যেখানে পজিটিভের সুবিধাটা কি ছিল, সেখানে তোমার যত যাই হোক সুবিধা পাক আর না পাক কোনো লস হবে না কারো, কিন্তু এই ক্ষেত্রে কোনো না কোনো পার্টি লস খাবে। হয়তো ছোটখাটো লস খেতে পারে, অথবা এমনকি সে মারাত্মক লস হতে পারে, যেখানে একজন মারাও যেতে পারে। ওকে, এমন একটা সিস্টেম আছে। তো কি লেভেলের লস খায় আস্তে আস্তে একটু গুরুত্ব, ছোট ছোট থেকে বড় পর্যায়ে যাচ্ছে, আমাদের বই আসতে হবে সিরিয়ালে। তার ভিতরে কি কি এক্সাম্পল আছে? একটা আছে শোষণ, একটা আছে প্রতিযোগিতা, আর এটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োসিস। ওকে, এই তিনটা সম্পর্কে একটু বিস্তারিত পড়বো এখন, শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস সম্পর্কে। আচ্ছা আসো, তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একটা পাখির বাসার যেগুলো ডিম। অনেক হয়তো এটা নাও চিনতে পারো, আমি নিজেও দেখে চিনতে পারবো না যে কোন পাখির ডিম বা কি। এটা আসলে কোকিলের ডিম। কিন্তু তোমরা ছোটবেলা থেকে আশা করি জানো যে কোকিল কখনো নিজে বাসা বানায় ডিম পারে না। কোকিল বাসায় ডিম পারে কোথায়? কাকের বাসায়, বুঝছো? এই যে কোকিল কাকের বাসায় ডিম পারে এভাবে, আর হচ্ছে কাকের ডিম গুলা কি করে কি মাঝে মধ্যে ফালায় দেয় নিজের ডিমকে জায়গা দেওয়ার জন্য। ইয়ার ডিম ফালাতে, এই যে মনে করো এই দেখো সবগুলা ডিমকে একই রকম দেখা যায়, তাহলে একটা ডিম একটু বড়। ওকে, একটা ডিম বড়, বাকি সবগুলা ছোট। তো এখানে হয়তো একটা ছোট একটা ডিম ছিল, কাকের ডিম ছিল, ওই ডিমটাকে কোকিল করছে কি ফালাই দিয়ে নিজের একটা ডিম পেড়ে চলে গেছে। তো এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি শোষণ। ফার্স্টে বললাম শোষণ কেন, কারণ হচ্ছে এই দেখো এখানে ওদেরকে ওর স্পেসটাকে যেখানে ছিল, যেখানে হচ্ছে ওর কষ্টটাকে বাদ দিয়ে শোষণের মাধ্যমে ওর লোকে নিজের জায়গা দখল করে নিছে। তাহলে কি আসলে ন্যায় বিচার তো থাকতেছে না, তাই না? কিন্তু ওদের ওখানে তো ন্যায় বিচারের কোনো সিস্টেমও নাই, এমন না যাদের কোর্ট জব বা কিছু একটা আছে, তাই না? এবার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের স্বর্ণলতা। স্বর্ণলতার নাম হয়তো তোমরা শুনে থাকছো। স্বর্ণলতা হচ্ছে এমন একটা খারাপ একটা লতা, এটা একটা পরাশ্রয়ী উদ্ভিদ, কিন্তু এটা খারাপ ধরনের পরাশ্রয়ী উদ্ভিদ। কিরকম? এটা করে কি, এটা হচ্ছে একটা গাছের গা বেয়ে বেয়ে ওঠে, ঠিক রোহিণীর মতোই। রোহিণীর ক্ষেত্রে সুবিধা কি ছিল? রোহিণী হচ্ছে আরোহণ করে একটা গাছের গা গা বেয়ে বেয়ে উঠে যেত, কিন্তু রোহিণী কিন্তু করতো কি, ওর নিজের সুবিধা করতো কি, নিজের থেকে উপরে উঠতো, কারণ হচ্ছে নিজে যাতে খাবারটা তৈরি করতে পারে সহজে। যেগুলো মনে করো বিশাল গাছের নিচে যদি তোমার ছোট ছোট গাছ থাকে, সেগুলো কিন্তু খাবার তৈরি করতে পারবে না, কারণ আলটিমেটলি সূর্যের আলো ভাবে পাবে না, পানি হয়তো কম পাইতে পারে বড় গাছের শিকড়ের জন্য, কিন্তু ওর কাছ থেকে জাস্ট একটু সুবিধা নিত। কিন্তু যে মেইন গাছকে বেয়ে বেয়ে উঠছে সেই গাছের কোনো ক্ষতি করতো না, রোহিণী ক্ষতি করতো না, এই জন্য এটাকে কমেন্সিয়ালিজম বলছি আমরা। কিন্তু স্বর্ণলতা আবার খারাপ মানুষ। ওকে, স্বর্ণলতা করে কি, স্বর্ণলতা ঠিক রোহিণীর মতোই বেয়ে বেয়ে ওঠে, গাছকে বেয়ে ওঠে, কিন্তু গাছের যে পুষ্টি আছে, যে হোস্ট যে গাছটা আছে যাকে বেয়ে বেয়ে উঠছে, সেই গাছের পুষ্টি গুলাও খাওয়া শুরু করে দেয়। বুঝছে? এত আলসা নিজের কাজ করবেই না, যাকে বেয়ে বেয়ে উঠছে তাকে থেকে খাওয়া শুরু করে দিছে। মানে কি বলতাম, এটা হচ্ছে গিয়ে এমন আছে হচ্ছে গাছ ওকে চাই, কিন্তু আলটিমেটলি গাছের কিছু করার নাই। ঠিক আছে, গাছ ওকে ছেড়ে ফেলা যেতে পারে না, আলটিমেটলি খালি খাইতেই থাকে। তবে একটা সময় এমন হইতে পারে যে গাছ বয়স হয়ে বা কমজোর হয়ে যায়, তখন গাছটা মারাও যেতে পারে, আলটিমেটলি স্বর্ণলতা নিজেও মারা যায়। তো লসটা দিচ্ছে সে ওরই। তো কিন্তু এই পুরো প্রসেসটাকে কি করে দেখো, কি বলছিলাম, পুষ্টি শোষণ করে ফেলে। স্বর্ণলতা কি করে, ওই বিশাল গাছ থেকে নিজের পুষ্টি শোষণ করতে থাকে নিজের জন্য। তো আলটিমেটলি এই জিনিসটাকে বলা হয় শোষণ, বা ইংলিশে আমরা বলি অ্যাবজর্পশন, ঋণাত্মক শোষণ বলা হয় এটাকে। পরের টপিক দেখো, দেখতেছি একটা মানুষ আর একটা মানুষ কি করতেছে, টাকা নিয়ে টানাটানি করতেছে। তো জীবন আছে টাকাই সব, এমন চিন্তা ভাবনা করে মানুষজন করে একজন একজনের খালি কম্পিটিশন শুরু করে দেয়, টানাটানি শুরু করে দেয়।
প্রতিযোগিতা শুরু করে দেয়। আমরা দেখলাম শোষণের পর কি ছিল, প্রতিযোগিতা ছিল। এখন সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ডারউইনের যে লটা আছে মতবাদে, সে বলছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যার জোর যার মূল্য তার কাইন্ড অফ একটা অবস্থা। ওকে, যে হচ্ছে দিন শেষে নিজের অস্তিত্ব টিকে রাখতে পারবে সেই বিজয়, সেরকম। তো এই জন্য কি হয়েছে, একটা কিছু ক্ষেত্রে হেলদি কিছু ক্ষেত্রে আনহেলদি কম্পিটিশন তৈরি হয়েছে। কম্পিটিশন, যেটা আমরা বাংলায় বলছি প্রতিযোগিতা। এর এক্সাম্পল আসলে তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমাদের বইয়ে যাচ্ছে ডারউইনের মতবাদই উল্লেখ করে দিতে। সেখানে মনে করে বলছে যে ডাইনোসর ডাইনোসর হচ্ছে বিশাল প্রাণী ছিল, যারা হচ্ছে গিয়ে তখনকার আমলে রাজ করে বেড়াইতো পুরো পৃথিবীতে। কিন্তু কি এক মিটিওর এসে বা সামথিং এসে পুরো ডাইনোসরকে হাওয়া করে দিছে, ঠিক আছে? আমরা সেটা টিকে থাকতে পারে নাই। কিন্তু এই যে তেলাপোকা, তোমাদের বাসায় যে দেখো তেলাপোকা, ওর এক্সোস্কেলেটন ঘাটায় দেখা গেছে যে এই তেলাপোকা কিন্তু সেই ডাইনোসর আমলেও ছিল, ডাইনোসর আগের থেকেই ছিল বা ডাইনোসর আমলেই ছিল। তেলাপোকা হওয়া, সরি ডাইনোসর হাওয়া হয়ে গেছে, তো শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রাণী ছিল, তারা হাওয়া হয়ে গেছে। তেলাপোকা একটা ছোট একটা কিলবিলে জীব, সে কিন্তু ঠিকই টিকে আছে, ঠিক আছে? তোমাদের হচ্ছে যারা এইচএসসি লেভেলে তোমরা হচ্ছে যখন পড়বা, আরে গল্পটার নাম ভুলে গেলাম, অপরাজিতা অপরিচিতা অপরিচিতা গল্পটা যখন পড়বো তখন দেখবা, অপরিচিতা না সরি আচ্ছা ভুলে গেছি, শরৎচন্দ্র মনে করে একটা গল্প, না অপরিচিতা না, শরৎচন্দ্র একটা গল্পে আছে। তো সেখানে লাস্টে বলছে যে মস্ত হস্তি হাওয়া হয়ে গেছে বা মস্ত হস্তি মিলে গেছে, কিন্তু তেলাপোকা ঠিকই টিকিয়ে আছে। ওকে, সে মস্ত হস্তি বলতে ম্যামথ যারা ছিল, বিশাল বিশাল দাঁতওয়ালা, এককালে ছিল সাইবেরিয়াতে পাওয়া যেত, ওগুলাও সেম কোন একটা কারণে তারা হচ্ছে নিশ্চিহ্ন হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, কিন্তু ওই তেলাপোকা কিন্তু ঠিকই বেঁচে আছে সেই বহুত আগের আমল থেকে। তাই বলা যায় যে প্রতিযোগিতা মানে বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা। এখন মনে করে একটা এলাকায় হচ্ছে খাবার আছে স্পেসিফিক, মনে করে একটা বন জঙ্গল একটা এলাকায় হচ্ছে খাবার আছে স্পেসিফিক, সেখানে দুই প্রজাতির মানে সেম প্রজাতির দুই ধরনের জিনিস আছে, বা দুই প্রজাতির মানুষ আছে, দুই প্রজাতির আছে প্রাণী আছে যারা সেম খাবার খায়। ধরো হচ্ছে ঘাস আছে আর হচ্ছে গিয়া সরি করে একটা জায়গায় মনে করে হরিণ আছে আর হচ্ছে খরগোশ আছে, যারা দুজনই ঘাস খায়, দুজনই হচ্ছে গিয়া তৃণভোজী। এমন তো না যে হচ্ছে ওই হরিণ এসে খরগোশকে খাবে বা খরগোশ এসে হরিণকে খাবে, এটা করতে পারবে না। তো এই যে যখন হচ্ছে একটা মারামারি লাগবে যে হচ্ছে হরিণ বা খরগোশের ভিতরে, তখন আলটিমেটলি এমন একটা অবস্থা হবে যে আইদার হরিণ বা খরগোশের কাউকে হচ্ছে দুজনের মধ্যে মারামারি লেগে যে কোনো একজন জিতে হচ্ছে ওই এলাকায় প্রতিষ্ঠিত হবে, অথবা যে কোনো একজন নিজে হার মেনে নিয়ে অন্য এলাকায় চলে যাবে। এটাই হচ্ছে প্রতিযোগিতা, এটা আর কিছু না, এটা হচ্ছে তোমার প্রতিযোগিতা। এটা খুব বেশি তোমাদের বেসিক বলা নাই এটাই। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা কি দুটো স্লাইড দেখতে পাচ্ছি, মাইক্রোস্কোপের আন্ডারে দেখানো ছবি এগুলা। এখানে দেখতে পাচ্ছি একটা সাদা একটা কালো আর হচ্ছে পুরা কালো। কি হয় তো হচ্ছে তোমরা অনেকে আলেকজান্ডার ফ্লেমিং সাহেবের নামটা শুনে থাকছো, সে পেনিসিলিয়াম নামে একটা জিনিস আবিষ্কার করছে। পেনিসিলিয়াম কি ভাই, যারাই হচ্ছে জানো না, পেনিসিলিয়াম হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে কি, আমাদের ব্যাকটেরিয়া জনিত যত রোগ আছে না, ব্যাকটেরিয়া তো আশা করি ছিল, আমাদের ব্যাকটেরিয়া জনিত যত রোগ আছে সবকিছু রোগের চিকিৎসা করার জন্য আমরা যেসব সাজেস্ট করি, ডাক্তাররা যেসব সাজেস্ট করে, ওকে আমরা বলতে ডাক্তার, আমি তো ডাক্তার হইনি, ডাক্তার যেসব সাজেস্ট করে তারা হচ্ছে বলে অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যেগুলাকে। তো সে যখন প্রথম টেস্ট করতেছিল যে অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে এরকম কিছু বা এরকম, তো হঠাৎ করে সে একদিন টেস্ট করার সময় সে করলো কি, ছত্রাক রাখছে। ওকে, এই পেনিসিলিয়াম রাখছে ছত্রাক, পেনিসিলিয়াম হচ্ছে এক ধরনের ছত্রাক, আশা করি চেন অফ ছত্রাক কি। এখানে পেনিসিলিয়াম রাখছে, পি লিখি, পেনিসিলিয়াম রাখছে আর কিছু ব্যাকটেরিয়া রাখছে। ওকে, দেখা যাচ্ছে না, ব্যাকটেরিয়া রাখছে আর পেনিসিলিয়াম রাখছে, তাও দেখা যাচ্ছে না মনে হয়। ঠিক আছে, পেনিসিলিয়াম ব্যাকটেরিয়া রাখছে। তারপরে সে কিছুক্ষণ হচ্ছে গিয়ে চলে গেছে, চলে যাওয়ার পর অবজার্ভ করছে, অবজার্ভ করার পর হচ্ছে আবার মাইক্রোস্কোপ আন্ডারে দেখে যে এই ব্যাকটেরিয়ার নামও নিশানা দাঁড়িয়ে, দেখো পুরাটা হচ্ছে কি হয়ে গেছে, পুরোটা হচ্ছে গিয়ে তোমার পেনিসিলিয়াম দিয়ে ভরে গেছে। তাহলে তোমার ব্যাকটেরিয়া কই গেল, ব্যাকটেরিয়াকে ধরে খেয়ে মেরে ফেলছে, আচ্ছা হাওয়াই করে দিচ্ছে পুরো। তখন হচ্ছে প্রথম তার মাথায় থেকে এই বুদ্ধিটা আসছে, তারপরে সে এই যে পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করছে। পেনিসিলিয়াম নামক যে ছত্রাকটা আছে, সে যে অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ আছে সেটা সে প্রথম আবিষ্কার করছে। তখন তাহলে কি দেখতেছি যে অ্যান্টিবায়োসিস, অ্যান্টিবায়োটিক থাকতে হবে অ্যান্টিবায়োসিস এমন না, বাট অ্যান্টিবায়োসিস যে ওয়ার্ডটা আমরা দেখছি, অ্যান্টি মানে হচ্ছে অপোজিট, বিপক্ষে, তাই অ্যান্টি মানে যে কোনো কিছু বিপক্ষে, আর বায়োসিস মানে হচ্ছে জীবন।
তাহলে অ্যান্টি বায়োসিস বলতে কি বুঝতেছি? অ্যান্টি মানে বিপক্ষে, বায়োসিস মানে জীবন, মানে জীবনের বিপক্ষে জীবন, এক জীবনের বিপক্ষে আরেক জীবন, মানে যে জীব আরেক জীবের কাছে যায় জাস্ট ওকে মেরে ফেলার জন্য। দেখো লিটারালি ওকে মেরে একদম হাওয়া করে দিছে, মেরে ফেলার জন্য এই জন্য বলা হয় অ্যান্টিবায়োসিস, মানে জীবনের বিপক্ষে জীবন, এটা বলা হয়। ওকে, তার এক্সাম্পল কি আমরা দেখতেছি, তার এক্সাম্পল হিসেবে তোমরা দিবা হচ্ছে কি, এই যে পেনিসিলিয়াম আর ব্যাকটেরিয়া। এটা হচ্ছে পেনিসিলিয়ামের কাজ কি? ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, কারণ কি ও হচ্ছে অ্যান্টিবায়োটিক। কে আবিষ্কার করছে? আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, আশা করি তাহলে এটা বুঝতে পারছো অ্যান্টিবায়োসিসটা। দেখুন এই টপিকগুলো পড়াইলাম, টপিকগুলোর মধ্যে এখন আমাদের কি আসবে? আমাদের হচ্ছে এখন একটা রিক্যাপ করবো প্রশ্নগুলো বোঝার মাধ্যমে। ওকে, প্রশ্নগুলো দেখো, দুটো সিকিউ আছে এখানে এই টপিক থেকে। সিকিউগুলো দেখলে বুঝতে পারবো যে কি ধরনের সিকিউ আসলে আসে। রাজশাহী 24-এ আসছে কি দৃশ্যকল্প 1 দিয়ে প্রশ্ন, যে সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে, এটা হচ্ছে কোন ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? তোমাদের হয়তো বলা হয় না এটা, এই যে প্রথমে আমরা পড়ছিলাম না ভালো দিক, এটা হচ্ছে ভালো ধনাত্মক মিউচুয়ালিজম। এই যে এখানে মিউচুয়ালিজমে আমার কি কি এক্সাম্পল বলছিলাম, এখানে ফার্স্ট এক্সাম্পল বলছিলাম মৌমাছি, ফুলের আর ডিসকনের। এছাড়াও দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, একটা হচ্ছে লাইকেন। হ্যাঁ দেখি লাইকেন, আর এটা হচ্ছে কি যে রাইজোবিয়াম, সিমের মূলে থাকে যারা। সিমের মূলে থাকে হচ্ছে রাইজোবিয়াম, এটা হচ্ছে এক ধরনের মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কি বলছিলাম? যারা হচ্ছে কি একজন আরেকজনকে হেল্প করে, মানে দুজনেরই হেল্প হয়, আলটিমেটলি কেউই লস খায় না। এই যে রাইজোবিয়াম করে কি সিমের মূলে থেকে সিমকে কিছু হেল্প করে, আর সিমের মূলে থাকার জন্য রাইজোবিয়ামের কিছু হেল্প হয়। ওকে, আর লাইকেন কি? লাইকেন বলতে আসলে বোঝায় যেখানে শৈবাল আর ছত্রাক একসাথে সহাবস্থান করে, মিউচুয়ালি থাকে। শৈবাল আর ছত্রাক যখন একসাথে হচ্ছে মিউচুয়াল করে থাকে, তখন তাকে একসাথে বলা হয় লাইকেন। ওকে, এটা তো এই লাইকেনটা তোমরা আবার হচ্ছে এইচএসসি লেভেলে ভালো মতো পড়বা, জাস্ট এখন মনে রাখো নামটা লাইকেনটা, ঠিক আছে? এক্সাম্পল মনে রাখতে হবে, মৌমাছি, লাইকেন, লাইকেন আর হচ্ছে তোমার রাইজোবিয়াম সিমের মূলে থাকে। এই সবগুলো হচ্ছে তোমার কি মিউচুয়ালিজমের এক্সাম্পল। মিউচুয়ালিজম মানে কি? যেখানে একজন আরেকজনকে মিউচুয়ালি হেল্প করে। তাহলে প্রথম যে সিকিউরটা পাইলাম আমরা, প্রথম সিকিউরটা পাওয়ার জন্য প্রথম সিকিউরটার তাহলে অ্যান্সার কি হবে আমার? প্রথম সিকিউরের অ্যান্সার হবে হচ্ছে সিম জাতীয় উদ্ভিদে রাইজোবিয়াম অবস্থান করে মিউচুয়ালি হেল্প করে। বাকিটা পয়েন্ট তোমরা হচ্ছে ভাবে দিয়ে দিবা। এইটাই কি করে আন্তঃক্রিয়া প্রদর্শন, কি আন্তঃক্রিয়া প্রদর্শন করে? মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া বা ধনাত্মক আন্তঃক্রিয়া প্রদর্শন করে। ব্যাখ্যা করো, ব্যাখ্যা করবা হচ্ছে গিয়ে কি কিভাবে হেল্প করে। ওকে, বলে তোমাদের ডিটেলস দেওয়া নাই, বাট হচ্ছে তোমাদের জাস্ট বলে, মানে ইন জেনারেল ধনাত্মক আন্তঃক্রিয়ার যে বা মিউচুয়ালিজমের যে হচ্ছে গিয়া ক্যারেক্টারিস্টিক্স গুলা যেটা আমি তোমাদের শিখাইলাম, সেগুলো হচ্ছে জাস্ট লিখে দিবা, শেষ। এরপর একটা আছে যে উদ্দীপকের জীবগুলো, এই যে উদ্দীপকের জীব ছিল, এটা কিন্তু না, এটা অন্য সিকিউ জিনিস। এটা হচ্ছে এটা, এগুলার ভিতরে দেখো মধ্যকার মিথস্ক্রিয়া আন্তঃসংস্থার বিশ্লেষণ করো। আম গাছ আছে, রোহিণী আছে। তো রোহিণী আর আম গাছ যখন থাকে, রোহিণী কি বলছিলাম? রোহিণী হচ্ছে গিয়ে তার হোস্ট বা কোনো গাছকে বেয়ে বেয়ে ওঠে, আরোহণ করে ওঠে, কিন্তু কোনো ক্ষতি করে না। রোহিণী নিজের সুবিধা হচ্ছে, আম গাছের কোনো ক্ষতি হবে না। তো এই দুটাকে আমরা বলতেছি কি কমেন্সিয়ালিজম। সি দিয়ে লিখলাম কমেন্সিয়ালিজম। ওকে, কমেন্সিয়ালিজম সি দিয়ে লিখলাম। স্বর্ণলতা, স্বর্ণলতা কি বলছিলাম? স্বর্ণলতা কি করে? আম গাছের সাথে যদি থাকে, আম গাছকে কি ভালো রাখবে? ভালো রাখবে না। কেন? স্বর্ণলতা হচ্ছে খারাপ। স্বর্ণলতা রোহিণীর মতো বেয়ে বেয়ে উঠবে, কিন্তু খালি বেয়ে বেয়ে উঠে ভালো লাগতেছে না, ওর করতে হবে, ওর থেকে পুষ্টি শোষণ করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? শোষণ করতে হবে। শোষণকে আমরা স দিয়ে লিখি, শোষণ করবে, শো লিখি, শো। তাহলে কি করবে? স্বর্ণলতা আম গাছকে কি করবে? শোষণ করতেছে। ওকে, এবার হচ্ছে পতঙ্গ। পতঙ্গ পাখি এদের সেম কাজই করবে। পতঙ্গ পাখি কি করবে? আম গাছ থেকে কি করবে বলছিলাম? ফুল, ফুল নিয়ে হচ্ছে তোমার রেণু নিয়ে এই পাশে পাশে যাবে, পরাগায়ন ঘটাবে, নিজেদের সুবিধা হচ্ছে মধু খেতে পারতেছে। আর আলটিমেটলি কি মিউচুয়ালিজম। মৌমাছি পাখি যে ফুলের সাথে সম্পর্ক, লাইকেনের, আর হচ্ছে আরেকটা কি বলছি রাইজোবিয়াম যে সিমের মূলে থাকে। এই সবকিছু কি? সবকিছু মিউচুয়ালিজম বা হচ্ছে দুজনের মধ্যে ভালো সহাবস্থান, মানে দুজনেরই উপকার হচ্ছে, কেউ কারো লস খাচ্ছে না, কেউ কারো মানে ক্ষতি করতেছে না। ক্ষতি তো করতেইছে না, উপকারই করতেছে। এমন আছে একজন উপকার পাচ্ছে, দুজন উপকার পাচ্ছে। দুজন পাইলে বলি মিউচুয়ালিজম, আর একজন উপকার পাইলে বলি কমেন্সিয়ালিজম। ওকে, তাহলে সেটা মিউচুয়ালিজম।
আর একটু ভালো মতো লিখতেছি, সমস্যা নাই। আর লাইকেনও বলছি কি শিখালাম, এখানে হচ্ছে কি এর সাথে সম্পর্ক নাই, লাইকেনটা পুরো আলাদা এখানে। বাট স্টিল লাইকেনে কি থাকে, শৈবাল আর ছত্রাক হচ্ছে মিউচুয়ালি অবস্থান করে, সহাবস্থানকারী অবস্থান। ওকে, এটা হচ্ছে আমাদের মিউচুয়ালিজমের এক্সাম্পল। জাস্ট নামগুলা বললে হবে। এখন তোমাদের দেখা যাচ্ছে তাহলে কি, আম গাছ আছে, এটাতে রোহিণী আছে একটা, স্বর্ণলতা আছে, পতঙ্গ পাখি আছে, আর শুধু কি আছে, আর শুধু হচ্ছে লাইকেন একটা আছে। ওকে, তাহলে তোমার এই যে বলছে আম গাছে রোহিণী কি করে, হচ্ছে আম গাছের জন্য রোহিণীর সুবিধা হয়, কিন্তু রোহিণীর জন্য আম গাছের কোনো ক্ষতি হয় না। তাহলে এটাকে আমরা বলছি কমেন্সেলিজম। সেম ভাবে স্বর্ণলতার ক্ষেত্রে কি হয়, আম গাছ যখন হচ্ছে স্বর্ণলতা হচ্ছে যখন আম গাছ পেঁচায় ধরে, তখন শুধু পেঁচায় শান্তি হয় নাই, একে হচ্ছে ওর কাছে শোষণও করতে হবে। এই করে শোষণ করে বেড়ায়। এটা হচ্ছে কি, তাহলে ধনাত্মক থাকলো না, ধনাত্মক না কিন্তু, শোষণ কিন্তু ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঠিক আছে, তারপর আছে পতঙ্গ পাখি কি করে, আম গাছ থেকে রেণু নিয়ে আর নিজে মধু খায়। তো ওদের দুজনের সুবিধা আছে, ওর জন্য ওর হচ্ছে রিপ্রোডাকশন হচ্ছে আম গাছের, আর আম গাছের জন্য এর হচ্ছে মধুও পাচ্ছে। তাহলে এটা হচ্ছে মিউচুয়ালিজম। আর আলটিমেটলি লাইকেন কি বলছিলাম, হচ্ছে কি মিউচুয়ালিজমই সেম, কারণ হচ্ছে কি এখানে কি হয়, শৈবাল আর ছত্রাকের মিউচুয়াল হচ্ছে সহাবস্থান থাকে এই জন্য। আচ্ছা, আলটিমেটলি আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পরিবেশের সংরক্ষণের গুরুত্ব আর পদ্ধতি। এর ভিতরে এই চ্যাপ্টারে তোমার রিডিং পড়ার টপিক, এটা জানি তোমার খুব বেশি বলতেছি না, জাস্ট রিডিং পড়ে যাবা, বইয়ে যা আছে দু এক লাইন, এখান থেকে তোমার সিকিএমসি করার চান্স একদমই লো। তো জাস্ট পড়বা যে আমাদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কি করতে হবে, ছোটবেলা থেকে পড়ে আসতেছে, আমাদের হচ্ছে গিয়ে বায়ু দূষণ রোধ করতে হবে, পরিবেশ দূষণ রোধ করতে হবে, কিভাবে করতে পারি আমরা, হচ্ছে গিয়ে অমুকের বদল তমুক ব্যবহার করতে পারি, পলিথিন ইউজ না করতে পারি, তারপর সে মলমূত্র ত্যাগ না করতে পারি, এরকম অনেক কিছু টপিক তোমাদের এখানে এক পেজে একটু লেখা আছে, ওই এক পেজটা পড়ে ফেললাম। আর বলছি এই টপিকটা একেবারেই গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। যদি বলছি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, এটা আমরা তুমি হচ্ছে চাইলে বানায় আসলে লেখা যায়, এটা তোমার পড়ায় দেওয়ার কিছু নাই। এটা তোমরা জাস্ট বইটা একটা লাইনটা একবার রিডিং পড়বা, একটা পেজ রিডিং পড়বা, রিডিং পড়ে তোমার ইচ্ছা মতো একটা, যদি সিকোতে যেমন আসবে না, যদি আসে বানা লিখে দিতে পারবা, কেউ মার্ক কাটা আসলে কিছুই নেই এখানে। ওকে, আর তাহলে এই ধন্যবাদ দেখার জন্য। আর হচ্ছে তোমাদের পরীক্ষা সামনে আছে নাই, মনে রাখবা এখানে একটা কোট লিখে দিছি, রিমেম্বার ইটস নট ওভার আনটিল ইউ আর ডান, বুঝছো? হাল কখনো ছেড়ে দিবা না, ডেডিকেশন থাকলে হাল ছেড়ে দেওয়া যাবে না। ওকে, হয়তো পরীক্ষা আজকে দিন একটু খারাপ হইতেই পারে, কিন্তু আসছে দিন ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।